যদি আমার কাছে কেউ আসে, সত্যি কথা বলছি, আজ পর্যন্ত কেউ এসে কোনো প্রবলেম বলে না। ধরো তুমি আমার সামনে এসেছো, আমি তোমার যদি ডেট অফ বার্থ টাইম থেকে দেবে, যদি নাও দিতে পারো, আমি তোমার সঙ্গে যা যা বলে দেবো তুমি। কলিযুগের অ্যাস্ট্রোলজাররা সব তো অর্ধেকের বেশি মূর্খ, জ্ঞানী তো নেই। কেউ ধরো পড়াশোনা করতে পারেনি, কোনো কেরিয়ারে কিছু হচ্ছে না, কোনো ব্যবসা করতে পারছে না, ভাই অ্যাস্ট্রোলজি বলে একটা সাবজেক্ট আছে, চল শিখে ফেলি, কিছু না হোক পাবলিক এসে আমাকে বলবে তার এই প্রবলেম। আরে ভাই বুঝে না বুঝে একটা কিছু চাপিয়ে দিলে। যে বিদ্যাটা যখন বেদ লেখা হওয়ার পর, মানে শ্রুতি থেকে তো বেদ এসেছে, যখন বেদ লেখা হয়নি তখন মানুষের মুখে মুখে চলতো। সেই সময় থেকে যে শাস্ত্রটার অধ্যয়ন হয়ে আসছে সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজি। পিঠে কেউ টেবিল চাপড়ে, কেউ পিঠ চাপড়ে, কেউ গ্যারান্টি দিয়ে বলছে আপনার 100% লাইফ পাল্টে দেবো, বলছে না তুমি হাজার বেগুন। আবার তো এমনও অনেক অ্যাস্ট্রোলজিতে শুনেছি 10 দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন, 5 দিনের মধ্যে দেখবেন আপনার লাইফ পাল্টে গেছে, সবকিছু ঠিক হয়ে গেছে। কি তুমি বাবা লাইফ পাল্টানো? মানুষের মতন একটা ধারণা রয়েছে অ্যাস্ট্রোলজার বা অ্যাস্ট্রোলজি বা মাধ্যম মধ্যে দিয়ে কারো লাইফ পাল্টে দিতে পারে। ডাহা মিথ্যা। বর্তমানে যারা জ্যোতিষ আছে তারা কি সবাই ভণ্ড বা মূর্খ? সত্যি কি তাই? মানে এটা শুনে হঠাৎ করে আমি একজন মানে এত পডকাস্ট করেছি জ্যোতিষীদেরকে নিয়ে, তন্ত্রকে নিয়ে, বা তান্ত্রিক বা যারা সাধক আছেন বা সাধিকা আছেন তাদেরকে নিয়েও। আজকে সারথী মাতা তিনি একজন অ্যাস্ট্রোলজার এবং তান্ত্রিকও, কিন্তু উনি আমাদেরকে আজকে বলছে যে বর্তমানে যারা যারা জ্যোতিষী আছেন তারা সবাই নাকি মূর্খ। একটু অবাক লাগছে, তাই না? তো নমস্কার বন্ধুরা, কে পডকাস্টে আবার স্বাগত জানাই। আজকে যেই জন্য ক্লিক করেছেন সেটার কারণটা হচ্ছে যে সত্যি কি বর্তমানে যারা জ্যোতিষী আছেন তারা মূর্খ? পুরোটা শুনতে হবে। আর নাম্বার তো দেওয়াই আছে, সারথী মাতাকে একবার ফোন করবেন, কথা বলবেন। এবং একটা বিশেষত্ব আমি বলে রাখি আপনাদের সারথী মাতার ব্যাপারে, তাকে কিন্তু ফোন করে আপনার সমস্যা বলতে লাগে না। আপনি সামনে গিয়ে দাঁড়াবেন, আপনাকে পুরো স্ক্যান করে পুরো দেখে আপনার সব রকম প্রবলেম তিনি বলে দেবেন। আর সারথী মাতা যেভাবে যোগাযোগ করেছে সেই নাম্বারটা তো স্ক্রিনে ব্লিঙ্ক করছে। জানেন কিভাবে কাজ করতে হয়, কিভাবে ফোন করতে হয়, কিভাবে আমরা কাজ করি। বলতে গেলে প্রমোশনাল হোক, যে কোনো কাজই যদি আপনারা চান কন্ট্যাক্ট করবেন আর ডাইরেক্ট সারথী মাতার কাছে। কেমন আছেন ম্যাম? ভালো আছি। আজকে আমরা একটু অন্যরকম টপিকে কথা বলবো, যেটা হচ্ছে অ্যাস্ট্রোলজি। হ্যাঁ, ভালো না খারাপ অনেক রকম বিষয় যেগুলো আপনি বলবেন। তো আপনি আপনার মতো স্টার্ট করুন। দেখো কৌশিক, আমি এতদিন যে কথাগুলো তোমার সাথে বলেছি, এতগুলো এপিসোডে, ধরো 3-4টে এপিসোড তোমার সাথে আমার হয়েই গেছে, তো ম্যাক্সিমামটা তন্ত্রের ওপরেই বলেছি, তন্ত্র বাস্তু এগুলোর উপরে। আজকে মায়াং নিয়েও বলেছেন। মায়াং নিয়েও বলেছি, ঠিক আছে, তো ওটাও তো তন্ত্রেরই একটা অধ্যায়, একদম, মায়াংটা। একদম। তো আজকে আমি অ্যাস্ট্রোলজি নিয়ে বলবো। তো দেখো মানুষের মতন একটা ধারণা রয়েছে অ্যাস্ট্রোলজার বা অ্যাস্ট্রোলজি বা মাধ্যম মধ্যে দিয়ে কারো লাইফ পাল্টে দিতে পারে। ডাহা মিথ্যা কথা। কোনো অ্যাস্ট্রোলজারের ক্ষমতা নেই যে তোমার লাইফ পাল্টে দেবে। এবার বলতে পারো দিদি তুমি কি বলছো, বলতেই অবশ্যই। পারো যে মানুষের তো বিশ্বাস অ্যাস্ট্রোলজি মানে অ্যাস্ট্রোলজারের কাছে যাবো তার লাইফ পাল্টে যাবে, একদম। আমার ডেভেলপমেন্ট হবে, আর আপনি বলছেন লাইফ পাল্টাতেই পারে না। দেখো তুমি প্রচুর বিজ্ঞাপন দেখবে, প্রচুর দেখবে যে আপনি আসুন, কোথাও কোনো সমস্যা হচ্ছে না, এই করুন ওই করুন, আপনার শনি গ্রহ খারাপ, আপনার কেতু খারাপ, আপনার একটা মানুষের কি সব গ্রহ খারাপ হতে পারে? সম্ভব? না। ডেফিনেটলি না। তাহলে অ্যাস্ট্রোলজিটা কি? দেখো কৌশিক, অ্যাস্ট্রোলজি হচ্ছে প্রকৃতি, প্রকৃতির সাথে কানেক্টেড, বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে যে গ্রহগুলো কানেক্টেড আছে, সেই গ্রহগুলোর প্রভাবে আমাদের ওয়ার্ল্ড মানে পৃথিবীর ওপরে কি প্রভাব বিস্তার করছে, তার ওপর প্রভাবটা আমাদের ওপরে কিভাবে পড়ছে, সেই যে অধ্যায়টা হচ্ছে অ্যাস্ট্রোলজি। কিন্তু কিছু কিছু আমি সব অ্যাস্ট্রোলজার বলছি না, কিছু কিছু অ্যাস্ট্রোলজার এটার ভুল প্রচার করিয়ে আপনার শনি খারাপ, আপনার মঙ্গল খারাপ, আপনার রাহু খারাপ, আপনার কেতু খারাপ, আপনাকে এটা পড়তে হবে, আপনাকে হীরা পড়তে হবে, আপনাকে গোমেদ পড়তে হবে, আপনাকে এই ক্যাটসাই পড়তে হবে বলে চালিয়ে দিচ্ছে। কিন্তু বাস্তবে কি তাই? দেখো কোনো
অ্যাস্ট্রোলজার এটা বলতে পারে না। দেখবে তুমি এখন দেখবে বিজ্ঞাপন পিঠে কেউ টেবিল চাপড়ে, কেউ পিঠ চাপড়ে, কেউ গ্যারান্টি দিয়ে বলছে আপনার 100% লাইফ পাল্টে দেবো, হুম বলছে না? একদম তুমি হাজার বেগুন। আবার তো এমনও অনেক অ্যাস্ট্রোলজিতে শুনেছি 10 দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন, 5 দিনের মধ্যে দেখবেন আপনার লাইফ পাল্টে গেছে, সবকিছু ঠিক হয়ে গেছে। কে তুমি বাবা লাইফ পাল্টানোর? তুমি যাকে জন্ম দিলে না, যার কিছু জানলে না, তোমাকে আগে কে কন্ট্রোল করছে দেখো। একজন অ্যাস্ট্রোলজারকেও কিন্তু সেই গ্রহই কন্ট্রোল করছে বা প্রকৃতিই কন্ট্রোল করছে। যে একজন অ্যাস্ট্রোলজার কি তার নিজের ভাগ্য পাল্টে দিতে পেরেছে? আগে সবার থেকে বড় কোশ্চেন। হুম, পেরেছে কি? না না। তো আমি যদি অ্যাস্ট্রোলজার হই, আমার ভাগ্যে তো আমার নির্ধারণে চলছে না। আমি যদি এজ এ তান্ত্রিক হই, আমার ভাগ্যকে অন্য কেউ চালাচ্ছে। কে চালাচ্ছে? প্রকৃতি। তো প্রকৃতির উপরে আজ পর্যন্ত কেউ যেত। দেখো নাসা বলো, বিজ্ঞান বলো, যাই বলো, এটা কি হচ্ছে মানতে বাধ্য হচ্ছে। দেখো চোরকে যদি বলে চুরি করতে, চোর কি করবে? চুরি করবে তো। আর গৃহস্থকে বলে যদি সজাগ থাকতে, তাহলে কি হবে? চোর চুরি করতে আসলো, গৃহস্থ জেগে বসে আছে, তাহলে কি হবে? মারামারি বাঁধবে তো। দেখো একজন ডক্টর কি করে? মেডিসিন দেয়, দেয় তো। মেডিসিন যদি সঠিক ট্রিটমেন্টের বা সঠিক রোগ প্রেডিক্ট করে দেয়, তবেই তো সেই মেডিসিন কাজ করবে, হ্যাঁ কি না? যদি ভুল মেডিসিন দেয়, তাহলে কি হবে? সাইড এফেক্ট করবে, সাইড এফেক্ট হিতে বিপরীত হতে পারে। খেতে পারে। তো অ্যাস্ট্রোলজিও কিন্তু ঠিক তাই। তুমি যদি ঠিক প্রেডিক্ট করো, তোমার লাইফের পরিবর্তন আসবে, কিন্তু তোমার লাইফ পাল্টে যাবে না। যদি ভুল প্রেডিক্ট হয়, তোমার লাইফ আরো বেশি ফেটে যাবে। দেখো আমি এই কথাগুলো বলছি, তোমার মনে হতে পারে দূর বাবা দিদি কি পাগলের মতো আজকে কি শুরু করলো, এ তো মনে হচ্ছে আজকে মানুষের হাতে মার খাবে যারা দেখছে কি পডকাস্ট। কাছাকাছি কিছুটাই এরকম, এতটা না, হ্যাঁ কাছাকাছি ভাবছি। ভাবছে যে দিদি তো আমাকে মার খাওয়ানোর গন্ডগোল করছে, আমার যে এখানে কোন যারা পাগল এসছে কেনে বসিয়ে দিয়েছিস তুই আজকে সিটে। এটা এতটা ভাবিনি, কিন্তু আপনি যেগুলো বলছেন না, মানে যারা এসছেন এখানে, এইটা বাস্তব। আমার কাছে এটা খুব প্রশ্ন লাগে যে তারা কি সত্যি বড়লোক হয়েছে নিজে থেকে? কারণ নিজে তো আগে দেখবে, নিজে তো আগে নিজের লাইফটাকে ঠিক করার চেষ্টা করবে। তো হ্যাঁ সেটা আমি তো তো ওটাই বললাম, সেরকম আমি নিজে হয়নি। যদি অ্যাস্ট্রোলজার হয়, আমার লাইফটা কি আমার কন্ট্রোলে আছে? হুম, নেভার। দেখো অ্যাস্ট্রোলজিটা কিন্তু আজকে সাবজেক্ট নয়। দেখো অ্যাস্ট্রোলজিটা টোটাল সায়েন্স, সায়েন্সের উপর বেস করে চলে। তার জন্য শেখার জন্য বা জানার জন্য বা দেখো এই টোটাল জায়গাটা কিন্তু অজ্ঞাত। হুম, তুমি যেটা অজ্ঞান মানে তুমি জানো না, সেটা তোমার অজ্ঞান। বাট সেটাকে যখন তুমি জানতে শুরু করছো, তার মানে তুমি যে জ্ঞান অর্জন করছো, মানে তুমি তখন জ্ঞাত হচ্ছ, মানে জ্ঞান। তাহলে জ্ঞানের থেকে বড় কি হলো? অজ্ঞান। হুম, তাহলে আমাদের কাছে টোটাল অ্যাস্ট্রোলজিটা হচ্ছে বিশাল বড় একটা সমুদ্রের মতো সাবজেক্ট। তার মানে কি আমরা তার সেই সমুদ্রের সম্পর্কে অজ্ঞান? কারণ সমুদ্রের মধ্যে আজও কি কি আছে সবাই জানতে পেরেছে। না তাহলে সমুদ্র সম্পর্কে আমি কিন্তু অজ্ঞান। বাট সমুদ্র সম্পর্কে যেটুকু আমি জানতে পেরেছি, সেটুকু হচ্ছে আমার জ্ঞান, রাইট? হুম, তো অ্যাস্ট্রোলজিটাও সেই সমুদ্রের মতো সাবজেক্ট, এবং এটা বিজ্ঞানসম্মত ভাবে। বাট যেটুকু আমি জানতে পারছি সেটুকু আমার জ্ঞান, মানে সেটুকু আমার অ্যাস্ট্রোলজির দক্ষতা। হুম, বাদ বাকিটা আমার অদক্ষ, মানে আমার জ্ঞানটা নেই। তো এই জায়গায় দাঁড়িয়ে তোমাকে আমি আজকে এত বড় একটা ইম্পর্টেন্ট কথা বলবো। মানুষ কি করে যখন কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যায়, কেন বললাম এবার আমি তোমার ঢুকছি টপিকটাতে। একটা অ্যাস্ট্রোলজার কাছে যায়, গিয়েই কি করে বলে দিয়েই বলতে শুরু করে দেয়, আমার না মেয়েটা খুব বদ হয়ে যাচ্ছে, মেয়েটা ভুল জায়গায় বিয়ে করে ফেলেছে, স্বামী অত্যাচার করছে, বা কেউ বলে ফেলে আমার এই প্রবলেম, ব্যবসা ডাউন হয়ে যাচ্ছে। কেউ বলছে দিদি বলবেন না, আমার বড় হদ্দ খারাপ মেয়ে, বলো না আমার কি, দেখুন তো আমার কি সমস্যা হচ্ছে। আগেই আমি আমার নেগেটিভ দুর্বল জায়গাটাকে বলে দিচ্ছি। এবার আপনি কি করে জানবেন অ্যাস্ট্রোলজারটা সৎ না অসৎ? এর মধ্যে অরিজিনালি ওই জ্ঞান আছে না অজ্ঞান আছে? মানে আমি কেন বললাম কথাটা, মানে আদৌ অ্যাস্ট্রোলজি সম্পর্কে এতটুকু কি জ্ঞান তার মধ্যে আছে? কারণ আমরা তো প্রত্যেকে অ্যাস্ট্রোলজির অজ্ঞান। কেন অজ্ঞান? কারণ আমরা যেটুকু জানতে পারছি সেটুকুই তো আমাদের জ্ঞান, বাদ বাকিটা টোটালি অজ্ঞান। সমুদ্রেতে কটা প্রাণী আছে তুমি জানো? মুষ্টি মেয়েও কটা জানো, তার মানে তোমার এই মুষ্টি মেয়েটুকুই জ্ঞান, বাদ বাকিটা টোটালি অজ্ঞান। তো এই যে আগে গিয়ে আমি প্রত্যেকটা মানুষকে কে পডকাস্ট, এই পডকাস্টের মধ্যে দিয়ে বলতে চাইছি বা বোঝাতে চাইছি, কোনোদিন কোনো জ্যোতিষ বা কোনো তান্ত্রিকের কাছে গিয়ে তোমার দুর্বলতা বা তুমি তোমার সমস্যা বলবে না। যদি তুমি প্রকৃত অ্যাস্ট্রোলজার বা যার মধ্যে সত্যি সত্যি জ্ঞান আছে তার কাছে পৌঁছাও, সে তোমায় দেখে তোমার বিষয় সে বলবে, তোমার এই প্রবলেম হচ্ছে যে কারণে তুমি আসছো। এবার কেন হচ্ছে কি কারণ হচ্ছে সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজারের কাজ। আমি গিয়ে আগেই বলে বসলাম আমার এই প্রবলেম হচ্ছে,
ভাই এবার যদি সে অসৎ ব্যক্তি, সে তো বলবে শনি খারাপ, কেন বলেছিলাম এমন হয়ে যায়, শনি খারাপ, রাহু খারাপ, কেতু খারাপ, এই করো এই করো, হয়ে যাবে। তারপর কি সেও তো জানে না তোমার আদৌ কি খারাপ, তুমি বলে দিয়েছো, ব্যাস আমি ওটাতেই চালিয়ে দিই, এত টাকা খরচা করো, হয়ে যাবে। 5 দিন পাওয়া যাবে, 5 দিন যাবে, 15 দিন যাবে, তারপরে পাথরের দোষ, অ্যাস্ট্রোলজারের দোষ। এই কিছু কিছু মুষ্টিম মানে মূর্খ অ্যাস্ট্রোলজার গুলোর জন্য আজকে পুরো এই সাবজেক্টটারই বদনাম হয়ে গেছে। কিন্তু অ্যাস্ট্রোলজিটা কি সত্যি এত খারাপ, বা অ্যাস্ট্রোলজিটা কি এতটাই খারাপ? যে বিদ্যাটা যখন বেদ লেখা হওয়ার পর, মানে শ্রুতি থেকে তো বেদ এসেছে, যখন বেদ লেখা হয়নি তখন মানুষের মুখে মুখে চলতো। সেই সময় থেকে যে শাস্ত্রটার অধ্যয়ন হয়ে আসছে সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজি। এত পুরনো, এত পুরনো, বেদেও কিন্তু অ্যাস্ট্রোলজির উল্লেখ আছে, বলতে পারলাম? তাহলে এত পুরনো একটা জিনিস, এবং তুমি ভাবো এখনকার বিজ্ঞান সূর্যকে সূর্য বলছে, যখন শ্রুতি ছিল, বেদ ছিল, তখনও তো সূর্যকে সূর্য বলেছে, রাইট? তা সূর্যকে কেন কেতু বলেনি, সূর্যকে কেন মঙ্গল বলেনি? আছে, আছে, হ্যাঁ কি না বলো? ঠিক ঠিক। সায়েন্স আছে। তখন চাঁদকে কেন চাঁদ বলেছে? চাঁদ তো আমরা এখন জানি যে সূর্য পৃথিবী চারদিকে ঘুরছে, মানে কক্ষপথে ঘুরছে, রাইট? আমরা কি জানি পৃথিবী কক্ষপথে কে ঘুরছে? চাঁদ, তাই তো? তাহলে সেখানে চাঁদেরও বৈশিষ্ট্য রয়েছে বা বর্ণনা রয়েছে। তাহলে এখনকার সায়েন্স কেন চাঁদকে চাঁদ বলছে? চাঁদকে তো অন্য কিছু বলতে পারতো, ধূমকেতু বলতে পারতো, বলছে না কেন? তো ধূমকেতু কেতুর উল্লেখ তো সেই আমার মানে অ্যাস্ট্রোলজিতেও ছিল, এত বছর পুরনো, রাইট? খ্রিস্টপূর্ব কয়েকশো শতাব্দী আগের ঘটনা আমি বলছি, রাইট? তাহলে সায়েন্স এখন উন্নত না তখন উন্নত? তোমার বক্তব্যে কি বলে? আর একটা জিনিস যেটা আমি বলি, ভূগোল, এই ভূগোল আমি যাচ্ছি, হ্যাঁ, মানে এই কথাটা কিন্তু তখন বলা হতো, ভূগোল, পৃথিবী গোল বা বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে, রানিং আপ, মানে আমাদের এই ব্রহ্মাণ্ড কিন্তু কন্টিনিউ চলছে, থামেনি না। তো সেই কথা যখন তখন বলতে পারছে, তাহলে এখনকার সায়েন্স কি বললো? একই কথা বলছে, একই কথা। তাহলে তুমি এবার আমাকে একটা বলো, যদি সায়েন্স এটাকে মানে, তাহলে অ্যাস্ট্রোলজির মধ্যে কি সায়েন্স লুকিয়ে নেই? তুমি একটা জিনিস ভাবো, তোমরা নক্ষত্রের কথা বলো তো, আকাশে অনেক নক্ষত্র, অ্যাস্ট্রোলজির মধ্যে 27টা নক্ষত্রের উল্লেখ আছে, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, আমি পুরো 27টা বলছি না, কিন্তু আছে। এই 9টা গ্রহ যাদেরকে আমরা ধরি, যেমন কি বলি না, সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শনি, রবি, সোম, এগুলো আমরা বলছি তো। তো এটা তো আমাদের মানে অ্যাস্ট্রোলজিতে যেমন বলা রয়েছে, এত বছরের পুরোনো সাবজেক্ট, তো এরা এই যে ধরো আবিষ্কার করে করে সব বলছে, এরাও বলছে। তার বাইরেও আরো 27টা নক্ষত্রের কথা বলে দিয়েছে অলরেডি অ্যাস্ট্রোলজি, কিন্তু এই 27টা নক্ষত্রের কথা এখনো কি তোমাদের সায়েন্স বলতে পেরেছে? সায়েন্স এটাকে নিয়ে রিসার্চ করছে, এবং তার মধ্যে কিছু কিছু জিনিসের প্রমাণ পেয়েছে। আমি পুরো টপিকে যাচ্ছি না, কারণ আমি সায়েন্টিস্ট নই, আমি যাচ্ছি না। আমি শাস্ত্র থেকে যেটুকু জেনেছি, আমার অ্যাস্ট্রোলজি থেকে যেটুকু জেনেছি, আমি সেটুকু টপিকের উপরে বলছি বেশ। তাহলে মানুষরা গিয়ে কি বলবে একটা আমি সেই জায়গাটাতে ঢুকছি। তো এই বিদ্যাটা প্রকৃত জ্ঞানী মানুষের বিদ্যা। দেখো তখনকার যারা এই শাস্ত্রটাকে রচনা করেছে তারা কে ছিল? মুনি ঋষি। তাহলে মুনি ঋষিরা সায়েন্স চর্চা করতো, হ্যাঁ বা না? হ্যাঁ, সায়েন্স চর্চা করতো, একজন মানুষের জীবনযাত্রা বলতো, টেলিপ্যাথি বলো বা ফোন থেরাপি বলো, যা বলো, তখনকার সময় ছিল, তখন ফোন ছিল না, কিন্তু তারা কানেক্ট করতে পারতো। তাদের পাওয়ারটা কোথায় ছিল? তারা সায়েন্স নেই, তখন তারা গ্রহ মানে জ্যোতিষ চর্চা করতো। তাহলে কতটা জ্ঞান ছিল তাদের মধ্যে, যে জ্যোতিষ মানে বিশ্ব ব্রহ্মাণ্ডে এখন আমরা কি করছি না, টেলিস্কোপ বা দূরবীন, অনেক কিছু মানে ওই মানে যেটা বলে না বৈজ্ঞানিক অস্ত্র বা যন্ত্রপাতি বলো বা যেগুলো ইউজ করছে, তখন কি ইউজ করতো? তাদের ক্যালকুলেশন পাওয়ারটা কোথায় ছিল? তো যার মধ্যে সায়েন্সের নলেজ নেই, ম্যাথ ক্যালকুলেশনের করার ক্ষমতা নেই, সে কি এই শাস্ত্রটা বানাতে পারবে বা চর্চা করতে পারবে? পারবে না। এইবার চলো সত্য গেল, দাপর গেল, ত্রেতা গেল, এলো কলি। কথাতেই আছে না, কলিতে সব উল্টে যাবে, সত্যিই উল্টে গেছে। কলি যুগের অ্যাস্ট্রোলজাররা সব তো অর্ধেকের বেশি মূর্খ, জ্ঞানী তো নেই। কেউ ধরো পড়াশোনা করতে পারেনি, কোনো কেরিয়ারে কিছু হচ্ছে না, কোনো ব্যবসা করতে পারছে না, ভাই অ্যাস্ট্রোলজি বলে একটা সাবজেক্ট আছে, চল শিখে পেলি, কিছু না হোক পাবলিক এসে আমাকে বলবে তার এই প্রবলেম, আর ভাই বুঝে না বুঝে একটা কিছু চাপিয়ে দিলেই হলো। গোমেদ মানে রাহু খারাপ, কেতু মানে এটা জানতে পারলেই হলো। এখন তো সফটওয়্যার আছে, তারপরে তো এলো সফটওয়্যার, তুমি আমার আরেকটা ধাপে এগিয়ে দিলে, হয়ে গেল গল্প শেষ। এবার বলো তার প্রেডিকশন কি ঠিক হবে?
যে সাবজেক্টটার মধ্যে এত ক্যালকুলেশন রয়েছে, সায়েন্স লুকিয়ে রয়েছে, আমি তার কিছু বুঝলামই না। ওপরে 12টা রাশি ছক দেখে গ্রহ রাহুর অবস্থান কোথায় কি রয়েছে বলে দিলাম তো আপনার এই প্রবলেম, যেটাকে বলে উপস্য দেখা। আপনার মঙ্গল খারাপ, আপনি মাঙ্গলিক, আপনি রাহু খারাপ, আপনার এই হয়ে গেল। কেন বলছিলাম এবার বুঝতে পেরেছো প্রথমে ওয়ার্ডগুলো? তাহলে যেটা প্রকৃত সায়েন্স, যার জন্য তোমাকে প্রচুর পরিমাণ ম্যাথ, দেখো একটা অ্যাস্ট্রোলজি বা অ্যাস্ট্রোলজারের প্রথমে গ্রহের অবস্থান জানতে হবে, গ্রহ কোন পজিশনে বসে রয়েছে, একটা ছকে যে 12টা ঘর আছে তার ডিগ্রি আছে, একটা ঘরকে 30টা ভাগে ভাগ করা হচ্ছে, সেই 30টা ভাগকে আবার ভাগ করা হচ্ছে। তো তার উপরে এবার দেখতে হবে সেই গ্রহটা মৃত না জীবিত, কারণ গ্রহ মরেও যায়, ঘুমায়, এবার জেবেও থাকে, ছোট হয় বড় হয় বৃদ্ধা অবস্থানও থাকে, অনেক পার্ট আছে, দশা আছে, অনেক পার্ট আছে, অনেক ক্যালকুলেশনের ম্যাটার। এবার এইগুলো যদি কেউ বলে আমি 2 মাসে অ্যাস্ট্রোলজি শিখে বসে গেলাম সেপ্টেম্বরে বসে হবে, অর্ধেক অ্যাস্ট্রোলজার দেখবে লাইভ কুষ্টি করে, আগে কিন্তু তাল পাথায় বসে বা ওই যে লম্বা লম্বা রোলিং সিস্টেমের কুষ্টি ছিল। কটা অ্যাস্ট্রোলজার এখন করতে পারে আমাকে দেখাতে পারবে? তুমি বলতে পারো দি তুমি যে এত বড় বড় কথা বলছো তুমি পারো? সত্যি এসছে না মাথার মধ্যে? আমার কাছ থেকে কিছু কিছু অ্যাস্ট্রোলজার ওই রাউন্ডিং কোষ্টি করি না, আমার তালপাতার কোষ্টি আমি করি না, কারণ এই তালপাতা জোগাড় করাও সম্ভব না, লেখাও সম্ভব না, এটা আমার গুরুবিদ্যা, অনেক কষ্ট করে শিখতে হয়েছে। আমি মানে এটা নিয়ে এখনো পড়ছি, ভবিষ্যতে, কারণ অ্যাস্ট্রোলজিটা একটা মহাসমুদ্র, আমি হয়তো সমুদ্র থেকে 1 ফোঁটা জল এখনো জুগলো করতে পারিনি। তাই তুমি জানো না, মানে কৌশিক আজকে একটা অ্যাস্ট্রোলজি আমার একটা পার্ট বলছি, তন্ত্র থেকে যেমন একটা মানুষকে দেখলে তার চরিত্র বলে দেওয়া যায়, অ্যাস্ট্রোলজির একটা শখ, তোমার বাড়িতে কোথায় কি আছে, কি গাছ আছে, কোথায় কি বসে রয়েছে, তোমার বাড়ি বাস্তু কোথায়, তোমার বাড়ির কোন দিকে কি সমস্যা রয়েছে, তোমার লাইফে কি কি ঘটছে, তোমার লাইফে কি অন্য কেউ আসছে কিনা, তুমি কোথায় আছো, কি দাঁড়িয়ে রয়েছে, তোমার মাথায় কি ক্যালকুলেশন, পুরো আজকে সারাদিনে তোমার সাথে কি ঘটবে এটাও বলে দেওয়া সম্ভব, কিন্তু তোমাকে সেই ডিপটা জানতে হবে, তার জন্য সূক্ষ্ম বিচার করতে হবে। যেমন বলে না যে দশা, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, প্রাণ প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা, অন্তঃসূক্ষ্ম দশা, অনেকগুলো পার্ট রয়েছে। এবার ধরো মহাদশা, ধরো একটা চন্দ্রের 10 বছর, তারপর অন্তর্দশা আসবে, তারপরে প্রত্যন্তর্দশা আসবে, প্রাণ দশা আসবে, সূক্ষ্ম দশা আসবে, এরকম করে ভাগ করতে থাকছে। তো এবার একটা দিনের মধ্যে রাহু ধরো 1 ঘন্টা পেয়েছে, ওটা কিন্তু শুধু রাহুই পেল না, ওই রাহুর ওই 1 ঘন্টাও কিন্তু 9টা গ্রহ লিড দেবে। তার উপর থেকে একটা মানুষের তোমার যদি অ্যাক্সিডেন্ট যোগ লেখা থাকে, তোমার ভাগ্যে যদি অ্যাক্সিডেন্ট, কারণ এখনকার অ্যাস্ট্রোলজাররা কি হয়েছে দেখেই বলে দেয়, যারা জ্ঞানী তারা এটা করে না, অজ্ঞাত মানে যারা মানে মূর্খ, আমি অজ্ঞান বলবো না, জ্ঞান আর অজ্ঞানের মধ্যে পার্থক্য একটু আগেই বুঝিয়ে দিলাম, যে জ্ঞান কোনটা আর অজ্ঞান কোনটা, অজ্ঞানের জায়গা থেকে যখন আমি কিছু নিচ্ছি সেটা হচ্ছে জ্ঞান হয়ে যাচ্ছে, এগুলোকে মূর্খ অ্যাস্ট্রোলজার বলে। আমি একদম ডাইরেক্ট বলছি, আমি জানি তুমি মনে মনে ভাবছো দিদি যে আজকে বলছি আমি মার খাবো বা আমাকে গাল দেবে লোক, না না, এটা হলে কি দেখো, আমি তো দর্শকদের জন্য করছি তো দিদি, মানে ম্যাম দর্শকের জন্য করছি, দর্শকরা যাতে শিক্ষিত হয় সেই জন্য আপনি বলছেন। হ্যাঁ, তো এই যে মূর্খ অ্যাস্ট্রোলজার তুমি চিনবে কি করে? এই মূর্খ অ্যাস্ট্রোলজার তো তাদের মধ্যে অরিজিনালি তো জ্ঞান নেই, তারা গেলে আপনার অ্যাক্সিডেন্ট যোগ রয়েছে, আপনাকে এই রত্নটা ধারণ করতেই হবে, না করলে এই প্রবলেমটা হবেই হবে, শিগগিরই এটা করুন, নইলে আপনার এই কথা। রত্নের যা দাম ওনাদের কাছ থেকে নিলে, আমি ওনাদের কাছ থেকে নেওয়া না, রত্ন পরা যেমন ভালো ঠিক তেমনি খারাপও, যদি প্রেডিকশন ভুল হয়ে যায়, রত্ন তুমি 5টা দেখো, দেখবে অনেকের হাতে দেখি গেলে পরে 5টা 7টা করে স্টোন লিখে দেয়, একটা মানুষের কি 5-7টা গ্রহ খারাপ হতে পারে নাকি? আর যদিও বা হয় তাহলে 5-7টা গ্রহ তো উঠবে আর না রে বাবা, কোথা থেকে তুলবে? তুমি কে হে বাবা পাথর দিয়ে তুমি তার লাইফ পাল্টে দেবে? হ্যাঁ, পাথর অবশ্যই লাগে, কেন লাগাবে সেটা পরে বলছি, তার মানে যে তোমার পুরো লাইফ পাল্টে দেবে এটা কিন্তু সম্ভব নয়। তোমার অ্যাক্সিডেন্ট যদি লেখা থাকে কৌশিক তোমার অ্যাক্সিডেন্ট হবে, যে টাইম প্রেডিকশনে বেরোবে, কারণ ওখান থেকে যদি তোমার আজকে অ্যাক্সিডেন্ট থাকে 2টো হবে না 3টের সময় হবে না 5টার সময় হবে বলে দেওয়া সম্ভব, এত ডিপ বিশ্লেষণ করা যায়। আমার কাছে এরকম অনেক কেস এসেছে, আমি বলেছি যে আপনার এত তারিখ থেকে এত তারিখ বা এই তারিখে এই টাইমে এই সময় গিয়ে কিন্তু অ্যাক্সিডেন্ট হবে, হয়ে আপনার পা ভাঙবে বা এটা হবে বা ওটা হবে, হয়েছে সেই টাইমেই হয়েছে, এবং হয়তো প্রতিকার দিয়েছি তাতে যতটা হওয়ার কথা ততটা হয়নি, অল্প হয়েছে, কিন্তু অ্যাক্সিডেন্ট তোমার হবেই, বাধ্যতামূলক তোমার হবেই, কারণ প্রকৃতি তুমি পাল্টাতে পারবে না, ওই যে বললাম না কেউ কারো ভাগ্য পাল্টাতে পারে না, আজকে যদি তোমার ট্রেন অ্যাক্সিডেন্ট থাকে, তোমার ট্রেনে ধাক্কা লাগবেই বা তোমার অ্যাক্সিডেন্ট হবে, আমি কি করতে পারি? তোমাকে বাঁচাতে পারি, কিভাবে বাঁচাবো?
অ্যাক্সিডেন্টটা হলো, তুমি প্রাণে মরলো, হয়তো তোমার মাথা ফেটে গেল, তোমার পা ফেটে গেল বা পা ভেঙে গেল, তুমি প্রাণে হয়তো মরলে না, এটা করে দেওয়া যেতে পারে। কথাটা বলা বলতো, মৃত্যু তো কেউ চেঞ্জ করতে পারে না। যদি কারো মৃত্যুযোগ থাকে আমরা সাবধান করতে পারি। আমি এরকম অনেক কেস দেখেছি যেখান থেকে মৃত্যু প্রেডিকশন হয়ে মৃত্যু বেরিয়ে এসেছে, আমি হয়তো আউটসাইড থেকে নক করেছি, কিন্তু সেই ঘটনাগুলো ঘটেছে, ঠেকাতে আমি পারিনি, কারণ প্রকৃতি ঠেকানো যায় না। হ্যাঁ, বড় বড় অ্যাক্সিডেন্টগুলোকে নর্মাল করে দিতে পেরেছি, মৃত্যুটা থেকে কিছুটা অ্যাবজর্ব করে বাঁচাতে পেরেছি। কিছু কিছু ক্ষেত্রে যেটা সম্ভব মনে হয়েছে সেগুলো বাঁচানো সম্ভব হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে হয় না। কারণ দেখো প্রকৃতি আজ পর্যন্ত কোনো, আমি আবার সায়েন্সে যাচ্ছি, সায়েন্স বা আবহাওয়া দপ্তর বলে দিতে পারে যে আজকে ঘূর্ণিঝড় হবে বা আজকে সুনামি হবে বা আজকে বিশাল ঝড় উঠতে পারে, বলে দেয়, অনুমান করতে পারে, অনুমান করতে পারি। তো হ্যাঁ। অ্যাস্ট্রোলজারের কাজ অনুমান করা, আজকে প্রচুর বৃষ্টি হবে, দেখবে আবহাওয়া দপ্তর বলে বা কোনো আমরা কিছু ভাবি, দেখবে বৃষ্টিটা হয় কোনো ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে হয় না। না। তো বাচ্চার কি অপশন দেয়, আজকে ঝড় উঠতে চলেছে বাইরে বেরোবেন না, বা আজকে সমুদ্রে ঝড় উঠবে আপনারা নদীতে সমুদ্রে নামবেন না, এটা বলতে পারে। যে মানলো সে সেফ থাকলো, আর যে মানলো না সে আনসেফ, রাইট? বা আজকে বৃষ্টি হবে তুমি ছাতাটা নিয়ে বেরিও, বা আজকে বৃষ্টি হবে রেনকোটটা নিয়ে বেরো। তাহলে ছাতা, রেনকোট বা এই সতর্কবার্তাটা কোনো অ্যাস্ট্রোলজার দিতে পারে। তো ছাতা রেনকোটের কাজটা করছে হচ্ছে পাথর, বা কারোর ক্ষেত্রে শিকড়, কারোর ক্ষেত্রে মন্ত্র। কারণ দেখো অ্যাস্ট্রোলজি সব থেকে বেশি পাওয়ারফুল কিন্তু মন্ত্র, যেটা কেউ করতে পারে না বলে, কারণ একটা মানুষের পক্ষে নিষ্ঠাভাবে করা হয় না বলে, তখন কি হয় না, পাথর। এবার পাথর কি সব পাথর কাজ করবে? কাচও তো কালারিং আছে, ভালো করে বুঝবে, কারণ এর একটা রেডিয়েশন আছে যখন প্রকৃতি থেকে কিছু, কারণ এই খেলাটা তো টোটাল প্রকৃতির। দেখো প্রকৃতি যদি পড়ে নি, এটা পোকরাস পড়লে আমার বৃহস্পতি কেন অফ হবে? বৃহস্পতির সাথে কেন পোকরাসকে কানেক্ট করা হয়েছে, বুধের সাথে কেন পান্নাকে কানেক্ট করা হয়েছে, এটা একটা কিন্তু বিশাল লজিক। দেখো প্রত্যেকটা গ্রহের নিজস্ব মাধ্যাকর্ষণ শক্তি, ঊর্জা এবং কালার আছে, ক্লিয়ারলি বোঝাতে পারলাম। এবং সেই কালার, গ্র্যাভিটি বা সবকিছুর উপরে দেখো, যখন নদীতে দেখবে জোয়ার ভাটা হয়, জোয়ার ভাটা দেখেছো কখনো? গঙ্গায় গেছো? দেখেছি দেখেছি। একটা নির্দিষ্ট টাইমে দিনে দুবার জোয়ার হয়, দুবার ভাটা হয়, রাইট? কি করে হয়? এটা তো মাধ্যাকর্ষণ শক্তি। চন্দ্রগ্রহণ হলে রোজ কি চন্দ্রগ্রহণ হয় না, রোজ কি সূর্যগ্রহণ হয়? মাধ্যাকর্ষণ শক্তি, এটা জিওগ্রাফির একটা পার্ট, এটাও সায়েন্স। কারণ চন্দ্র পৃথিবীর উপর একটা আকর্ষণ, মানে চন্দ্র যেহেতু পৃথিবীর খুব কাছে আছে, তো যে আমাদের যে মাটির উপর দাঁড়িয়ে রয়েছে পৃথিবী, এটাকে মাধ্যাকর্ষণ শক্তি, তো একদম রাইট, এটা নিশ্চয় আমরা পড়েছি সবাই। তো মাধ্যাকর্ষণ শক্তির জন্য আমরা দাঁড়িয়ে থাকতে পারছি, এবং এই মাধ্যাকর্ষণ শক্তি, কারণ চন্দ্র তার নিজস্ব মাধ্যাকর্ষণ শক্তিতে টানছে, এটা যখন ঘুরছে, চন্দ্র ঘুরছে পৃথিবীর সাইড দিকে, সূর্যের সাইড দিকে পৃথিবী ঘুরছে, প্রত্যেক অক্ষপথে ঘুরছে, ঘুরতে ঘুরতে একটা সময় এসে যে টাইমটা, যে দিকটাতে চন্দ্রের দিকে পৃথিবী এসে যায়, ঠিক সেই দিকটাতে জল ফুলে ওঠে, মানে চন্দ্র টানছে নিজের দিকে, ক্লিয়ার? তাই সেই দিকটা, এবার অপরদিকে তখন চন্দ্র টানছে না, তাই সেখানে তখন ভাটা থাকছে, ভাটা আছে, ওইদিকে জলটা তো ওইদিকে চলে যাচ্ছে টানের দিকে। তো এইভাবে ঘুরছে বলে দিনে দুবার কিন্তু জোয়ার হচ্ছে, দিনে দুবার ভাটা হচ্ছে, রাইট? তো যদি চন্দ্রের মাধ্যাকর্ষণ শক্তি থাকতে পারে, আর গ্রহ নেই, শনিরও আছে, বৃহস্পতিরও আছে, সবারই একটা পাওয়ার আছে আমাদের পৃথিবীর উপর, সবার, কারণ সবাই সবার অক্ষে ঘুরছে। তো এই যে পাওয়ার, এই যে গ্র্যাভিটিটা আমাদের বায়ুতে ঘুরছে, তুমি যখন জোয়ার ভাটা হয় তুমি কি চোখে দেখতে পারো? জোয়ার ভাটাটাকে দেখতে পাচ্ছ, জল ফুলে উঠছে, মাধ্যাকর্ষণ শক্তিটাকে দেখতে পাচ্ছ? মাধ্যাকর্ষণ শক্তিটাকে ফিল করছো কি না? কিছুই তুমি বুঝতে পারছো না, কিন্তু ঘটছে অ্যাজ এ স্টিল না, ঘটছে। তো ওদেরও পাওয়ার, এনার্জি, শক্তি, প্রভাবটা আমরা বুঝতে পারি না, কিন্তু এই প্রভাব পৃথিবীতে আছে, এবং এই কথাটা আজকে মনি ঋষিরা নয়, সেই সময়কার মনি ঋষিরা ফিল করেছে এবং সেটা বলে দিয়ে গেছে। তো সেটাকে মেনটেন করার জন্য, এবং এই যে পাথরগুলোকে এক একজনের জন্য সিলেক্ট করা হয়েছে, সবুজ রঙের পান্না না দিয়ে তো আরো অনেক ন্যাচারাল পাথর আছে, বুদ্ধির জন্য বেসিক্যালি পান্নাটাকে কেন বলা হয়েছে যে বেস্ট, কারণ এর যে রেডিয়েশনটা বের হয় ওই যে গ্র্যাভিটির সাথে অনেকটা ম্যাচ করে, যেটা আমাদের বডিকে হিট করে, এর যে কমতির মানে কম যে প্রভাবটা আমার বডিতে আছে সেটাকে ক্লিয়ার করবে, ওটাকে ঘাটতিটাকে মেটায়, যে কারণে পাথর পড়ায়। পাথর মানে এই নয় তোমার লাইফ পাল্টে দেবে বা তোমার অ্যাক্সিডেন্ট আটকে দেবে। মুক্তা কি করে? ক্যালসিয়াম বা আমাদের যে ব্রেনটাকে ঠান্ডা করে, কারণ চঞ্চলতা কেন, ওর মধ্যে তো সেই ক্যালসিয়ামটা আছে বা ওর মধ্যে কিছু জিনিস আছে যেটা রেডিয়েশনটাকে কি করে দেবে, মুক্তা সবসময় ঠান্ডা হয়, বডিটাকে ঠান্ডা করে, ঠান্ডা হলে না মাথা গরম কমে। তার সঙ্গে আরো কিছু সাইন্টিফিক আছে, দেখো এইসব টপিক নিয়ে আমি একদিন পাথর কোনটা কিভাবে অন্যদিন বলবো, আমি টপিকটা তাহলে চেঞ্জ হয়ে যাবে, ক্লিয়ারলি বলতে পারলাম। তো এইসব কারণে পাথর সিলেক্ট করা, তাহলে পাথর কি তোমার লাইফ পাল্টে দিল?
না, তোমার বডির ঘাটতি বা ডিফারেন্টগুলো যে কারণে তোমার নার্ভ বা সিস্টেমগুলো অর্গানগুলো ঠিকঠাক কাজ করছে না, প্ল্যানেটের পজিশন ঠিকঠাক, এই যে মাধ্যাকর্ষণ শক্তি যখন ব্রেক করছে না, তখন প্রকৃতি আমার বিরুদ্ধাচরণ করছে, তখন যার উপরে রাগ দেখানো উচিত না সেখানে আমি রাগ দেখিয়ে ফেলছি। এই যে প্রভাবগুলোকে মেনটেন করার জন্য এই যে রেমেডিগুলো দেওয়া হয়, সেক্ষেত্রে কেউ মেইন স্টোন করতে পারলে পরে, নাহলে কেউ সাবস্টোন করতে পারলে পরে। ক্লিয়ারলি বোঝাতে পারলো? তো এটা গেলো আর একটা পার্ট। তো আমি যে টপিকগুলো বলছি হয়তো খুব অদ্ভুত লাগছে, কিন্তু এটাই অ্যাস্ট্রোলজির মেইন পার্ট। কিন্তু কোনো মানে জ্যোতিষ এই কথাগুলো বলতে রাজি নয়, কারণ সৎ জ্যোতিষ হলে যে জানে ভেতরকার জিনিসটা সে বলবে যে ঠিক বলছে, আর যে চিটিংবাজি বা ভণ্ডামি করে খাচ্ছে সে বলবে আমার পেটে লাথি মারছে। না, পরিষ্কার কথা বলছি, কিন্তু আমি কারো পেটে লাথি মারার জন্য বলছি না, আমি মানুষের জন্য কথাটা বলছি। কারণ মানুষ বুঝুক আমি কোথায় কি ইনভেস্ট করছি। গেলাম ধুম করে বললাম নিজের প্রবলেমগুলো, কিছু টাকা ঢেলে দিয়ে চলে আসলাম, আদৌ সে পাথর দিল না কি দিল জানলাম না, বা কোনো বললাম এটাই অ্যাস্ট্রোলজারের দোষ। যে কোনো অ্যাস্ট্রোলজির সাবজেক্টেরই বদনাম হচ্ছে। আমাদের এই সনাতনের একটা বড় অধ্যায় কিন্তু অ্যাস্ট্রোলজি। এই অ্যাস্ট্রোলজি প্রমাণ করে যে সনাতন কত পুরনো, কতটা মানে সায়েন্টিফিক ছিল, কতটা লজিক্যালি লাইফ লিড করতো, সেই বৈশিষ্ট্যকে পর্যন্ত এরা নষ্ট করে দিচ্ছে। এই যে কলির প্রভাব, সিম্পল ওয়ার্ডে। তো এই জায়গাটাই হচ্ছে আমার অ্যাস্ট্রোলজির মেইন বক্তব্য। কোথাও গিয়ে আমি প্রত্যেকটা দর্শককে বলবো, যদি কখনো কোনো কারণে কারোর কাছে, যদি আমার কাছে কেউ আসে, সত্যি কথা বলছি, আজ পর্যন্ত কেউ এসে কোনো প্রবলেম বলে না। ধরো তুমি আমার সামনে এসেছো, আমি তোমার যদি ডেট অফ বার্থ টাইম থেকে দেবে, যদি নাও দিতে পারো, আমি তোমার সঙ্গে যা যা বলে দেবো তুমি ভাবতেও পারবে না। আমার কাছে এই রেপুটেশনটা আছে, কেউ এসে আমাকে কোনো প্রবলেম বলে না। তো সেরকম যদি কখনো কারোর কাছে যায়, কোনোদিন যেন সে তার প্রবলেম না বলে। যদি দেখে যে হ্যাঁ অ্যাস্ট্রোলজার বা সে ঠিকঠাক বলেছে, তাহলেই সঠিক লোক। কারণ যে প্রকৃত জ্ঞানী সে তোমাকে দেখে, তোমার ছক দেখে বলে দেবে। কারণ একটা ছক শুধু তোমার বিষয় বলছে না, তোমার ফ্যামিলি, তোমার পরিবার, তোমার বাড়ি, তোমার বাড়ির পজিশন, বাড়িতে কি কি অ্যাক্সিডেন্ট হতে চলে না, বাড়িতে বাস্তুর কোনো সমস্যা, সব অ্যাস্ট্রোলজি থেকে চলে আসে। এটা এমন একটা ডেঞ্জারাস পার্ট। যেমন দেখবে তুমি বীজগণিত করো না, ম্যাথ, 12টা সূত্র আছে না, একদম ওটাতে টোটাল কত ধরনের ক্যালকুলেশন হয়। তা এই যে 12টা ঘন, এটাও কিন্তু ওই বীজগণিতের সূত্রর মতো। এবার তুমি অঙ্কে ঢোকো, কিন্তু এই অঙ্ক কষতে তোমাকে তো জানতে হবে। আমি দুটো পার্সনের ব্যাপারে জানতে চাইবো। বলো। একজন হচ্ছে বরাহমিহির, আরেকজন তার পুত্রবধূ খনা। হ্যাঁ। এনারাও তো জ্যোতিষ ছিলেন সেই সময়কার, এবং আমি যতদূর দেখো, শুনেছি এনাদের এই যে এনাদের যেটা জ্ঞান ছিল বা এনাদের যে একটা জ্যোতিষের উপর যে জোর ছিল, এটার ব্যাপারটা একটু আমাকে তো বলবেন। মানে আমি এটা দেখো জাস্ট পার্সোনালি এটা অনেক বড় একটা অধ্যায়। তুমি যখন প্রশ্নটা করছো, আমি এদের সম্পর্কে ডেফিনেটলি বলবো। ছোট্ট করে যদি রাখেন। দেখো, কথাতে আছে না খনার বচন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খনা দেখো কিছুটা ঐশ্বরিক শক্তিরও ব্যাপার থাকে, কিছুটা ক্যালকুলেশনও থাকে। এটা একটা আলাদা অধ্যায়। প্রকৃতির সাথে ম্যাচ করে কিন্তু খনা বলতো, ব্যাং ডাকছে এমন সময় এমন টাইমে, তার মানে বৃষ্টি কিন্তু অবধারিত হবেই। দেখবে খনার বচনে এই টাইপসের করে বলা থাকে, রাইট? একটু মজাদার টাইপের। হ্যাঁ, মানে আমি একটা এক্সাম্পল, পুরো লাইনটা বললাম না, আমি একটু মজা করে বলছি যে ব্যাঙের গ্যাঙর গ্যাঙর হচ্ছে মানে, এবং সময়টা উল্লেখ করে এই টাইমে, তো যদি খরাও থাকে তো বৃষ্টি নামতে বাধ্য, নামবে। এবং সেটা কোনোদিনও মিস যায়নি খনার বচনে, কারণ ও কিন্তু ক্যালকুলেশন করেছে, প্রকৃতিটাকে নিয়ে রিসার্চ করেছে, প্রকৃতিটাকে রিসার্চ করেছে। দেখো অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিক, তন্ত্র মানে নিজেকে জানো, আর অ্যাস্ট্রোলজি মানে কিন্তু প্রকৃতিকে জানো। আর প্রকৃতি মানে যে শুধু রাহু কেতু ঘরের মধ্যে বসে থাকলাম, একদমই না। তো খনার এই যে টপিকটা তুমি আজকে বলে, আমি তোমাকে বলবো, তুমি সেদিন বলবে দিদি তুমি এগুলো কি বলছো, আমি তো খনা বলতে জানতাম, খনার বচন এই এই বলছে মানে এই এই হয়। কিন্তু ও কেন বলেছে, কি কারণে বলেছে, পিছনে বিরাট বড় একটা সায়েন্স আছে, বিশাল বড় একটা লজিক আছে। আর বরাহমিহির কি এরকমই ছিলেন? একদম, সব ক্যালকুলেশনের পেছনে অনেক বড় ইতিহাস আছে। বললাম না, এটা এমন একটা টপিক না, মানে আমি বলছি কৌশিক, এটা আমরা সাধারণ মানুষেরা খুব ছোট্ট একটা বিষয় ভাবি। এই যে বিমান দুর্ঘটনা হবে, তুমি 2 বছরের পঞ্জিকা একটু ঘেটো তো, ওখানে উল্লেখ করা ছিল। আমি পরের দিন, আমি পঞ্জিকাটা আজকে আনতে ভুলে গেছি, তো পরের এপিসোডে আমি এনে তোমাকে পেজটা দেখাবো, ওপেন ক্যামেরাতে সবাইকে দেখাবো আমি পেজটা।
তুমি এখন দেখবে ওটা সোশ্যাল মিডিয়াতে খুব চর্চার জায়গা হয়ে দাঁড়িয়েছে, একটু সার্চ করবে পেয়ে যাবে। আমি যদি আজকে পঞ্জিকাটা আনতাম তোমাকে লাইনটা দেখিয়ে দিতাম, অ্যাক্সিডেন্ট হবে। কারণ অ্যাস্ট্রোলজি বা এর মাধ্যমে যেহেতু এটা প্রপার সাইন, এটা তো প্রকৃতির উপর বেস করে করা হয়, প্রকৃতির কানেকশন বলে দেওয়া যায়। কারণ প্রকৃতি এখন বর্তমানে কিন্তু ভারসাম্য হারাচ্ছে, আমাদের যে প্রকৃতি ভারসাম্য হারাচ্ছে। যে কারণ দেখবে অনেকে কি করে না, আমি একটা খুব মানে কথা বলছি, ওপেন ক্যামেরা আমার বলা উচিত নয়, অনেক অ্যাস্ট্রোলজার বা অনেক পরিবার তার বাচ্চাকে নিয়ে অ্যাস্ট্রোলজারের কাছে যায়। ধরো বাচ্চাটা 7 বছর, 5 বছর, 6 বছর বয়স, ঠিক আছে, তো সে শিশু। একটা বাচ্চার 10 বছরের নিচে অবধি তার প্ল্যানেট নিজস্ব কাজ করেই না, প্ল্যানেট তার বাবা মার উপর ডিপেন্ড করে চলে। 12 বছর পর থেকে হচ্ছে মেইন প্ল্যানেট কাজ করা শুরু করে। এবার যদি একটা 5 বছরের বাচ্চাকে রাহু কেতু গমে যে যা পারছে পড়িয়ে দিচ্ছে, তো বাচ্চাটার কি অবস্থা হয়? একটা পিরিয়ড পরে গিয়ে না এই বাচ্চাটার কোনো পেডিশন আর কাজ করে না। কেন করে না জানো? তার পুরো প্ল্যানেট চেঞ্জ হয়ে যায়, এবং ওই চেঞ্জটাতে তার ছকে আর ধরা পড়বে না। তাই বাচ্চাদেরকে কখনোই পাথরের গার্ড বা অ্যাস্ট্রোলজিক্যাল গার্ড দেওয়া উচিতই নয়। তুমি জেনে নাও তার কি ভবিষ্যৎ আছে, তাকে কি কি রেমেডি দিতে হবে এটা জানো। বড় যে খুব প্রবলেম হচ্ছে, কোনো মাদুলি বা তবজ যেটা হয় না, বেসিক্যালি হাওয়া বাতাস না লাগে বা চঞ্চলতা না হয় বা কোনো রিজন, এগুলো দিতে পারো। তো পাথরের রেমেডি একদমই না কোনো অ্যাস্ট্রোলজার। এবং দেখো রাগ করবে না, এগুলো দেয় অনেক অ্যাস্ট্রোলজার, তো আমি তাকে জ্ঞানী বলবো না মূর্খ বলবো? আমি এর জন্য তুমি ভাবছিলাম না কৌশিক যে দিদি আজকে অ্যাস্ট্রোলজার কি বলবে, আমি সত্যি এটা ভেবেছি। এই টপিকটা বলার জন্য আমি বাসকে অ্যাস্ট্রোলজি নিয়ে বললাম, কোনো ইন্টারেস্ট ছিল না। অ্যাজ এ আমি অ্যাস্ট্রোলজি এটা ঢাক পেটানোর জন্য আমি এখানে আসিনি বা বলছি না এই কথাগুলো। মানুষকে চোখ খুলে দিচ্ছ যে হ্যাঁ, মানুষের হতে পারে। অ্যাস্ট্রোলজি সম্পর্কে একটা ধারণা হয়ে গেছে, এবং এই ভুল কাজগুলোর জন্য অ্যাস্ট্রোলজির ওপর থেকে মানুষের বিশ্বাস উঠে যাচ্ছে, আর ওঠাটাই স্বাভাবিক। একদম ঠকে যাচ্ছে তো মানুষ, ঠকে যাচ্ছে। প্রকৃত অ্যাস্ট্রোলজির কাছে পৌঁছাতেই পারছে না। আগে টাকা দিন, তারপর কথা বলা কথা শুরু হয়। বলুন, টাকা দেবো, দিয়ে আমি তো আগে শুনবো সে আমার সম্পর্কে কি বলছে, হ্যাঁ। আবার আমি দিলাম কি দিলাম না পরের কথা। এ মানুষ কি করছে, আগে গিয়ে তার ঢাকটা পিটিয়ে দিচ্ছে, ভাই আমার এই এই প্রবলেম আছে, এবার তুমি বলো আমাকে বধ করবে না কি করবে। ভাই তুমি যদি তোমার প্রবলেমটা আগে বলতো, তো সে যদি না জানে সে তো বলবে বাস ভালোই বড় একদম নাদুস নাদুস মুরগি পেয়ে গেছি, জবাই করি আর খাই রান্না করে, খাচ্ছেও তাই। তারপরে গিয়ে দোষ হচ্ছে, গালাগাল দিচ্ছে। তাতে যারা অরিজিনাল প্রকৃত অ্যাস্ট্রোলজার তারা বদনামিত হচ্ছে। মানে কিছু কিছু ভুল মানুষের জন্য, বা ওই যে আমি একটু আগে বললাম, চোরকে বলে চুরি করতে, গৃহস্থকে বলে সজাগ থাকতে। তুমি তো বলছো চোরকে তুমি আমাকে আমার ঘর থেকে চুরি করো, পাবলিকে তো গিয়ে বলছে আমি ভাই লোটাতে এসেছি, তুমি আমাকে লোটো আমার থেকে, আমি তোমার কাছে গেছি, আমার অনেক টাকা পয়সা আছে, আমি তোমাকে দেওয়ার জন্য এসেছি, তুমি আমার থেকে নাও। তাই তারাও নিচ্ছে, লাস্টে গিয়ে গাল দিচ্ছে কাদের? আচ্ছা, এই কথাগুলো আমার কাছে এরকম কেস এসেছে বলেই কৌশিক বলছি। মানে আমি কথাটা না অনেক মানে কষ্ট পেয়েই বলেছি, কারণ আমার কাছে এরকম অনেক কেস এসেছে, মানে যাদের যে রত্ন লাগবে না সেটা তো দিয়েছেই, এমন ভয় দেখিয়েছে না, মানে ধারণার বাইরে। আপনার অ্যাক্সিডেন্ট হবে, আপনার মেয়ে মরে যাবে, আপনার বর মরে যাবে, এই সব বলেও লাখ লাখ টাকা নিতে দেখেছি, এসে কাঁদছে রীতিমতো। একটা ভদ্র মহিলার কথা বলি, 7-8 মাসের কেস, বেশি পুরোনো কেস না, আজ থেকে 7-8 মাস গেছে। আমি চেম্বারে বসে রয়েছি, কন্টিনিউ বাইরে থেকে একজন কেঁদেই যাচ্ছি, আমি বললাম এই পরে লোক পাঠাবে, ওনাকে আগে পাঠাতো, কি হয়েছে ওনার ওরকম কাটছে কেন বাইরে বসে বসে। ভদ্রমহিলা এসে বলছে, বেশ কয়েকজনের নাম নিয়েছে, আমি নাম বলবো না, উচিত নয়, তো তারা যথেষ্ট প্রতিষ্ঠিত, প্রচুর বড় বড় হোর্ডিং, তাদের অনেক কিছু আছে, ঢুকতে গেলেই 5,000 টাকা 10,000 টাকা তাদের ভিজিট। আরে ভাই একটা গরিব মানুষ ঢুকতে গিয়ে যদি 5-7 হাজার টাকা ভিজিট দিতে হয়, সে আর রেমেডি কি করবে? সে বেচারি গরিব মানুষ গেছে, ভয় দেখিয়েছে এমন আপনার ছেলে মরে যাবে, এই এই পাথর পড়তে হবে, তার মধ্যে হীরা আছে আরো যথেষ্ট আছে, 7 লাখ টাকা বিল বানিয়েছে। ভদ্র মহিলা এত ভয় পেয়ে গেছে, মাথা নিচু করো না, আমি একদম বাস্তব কথা বলছি, এতটাই ভয় পেয়ে গেছে, নিজের দলিল বন্ধক দিয়ে সেই টাকা এনে সেই অ্যাস্ট্রোলজারকে দিয়েছে। আমি যখন পাথরগুলো দেখতে চাইলাম, কি দেখালো জানো? কতগুলো কাজ। আমি জিজ্ঞেস করলাম টেস্টিং কার্ড দিয়েছে কি, পাথরে তো একটা টেস্ট হয়, ল্যাব একদম বিল হয়, দিয়েছে কি? বলে না আমারে তো দেয় নাই, একটু বাংলাদেশি ভাষা বা বলো যে গ্রাম্য ভাষাগুলো হয় না ওই টাইপের, আমারে তো দেয় নাই। আমি বলছি তুমি তো খুব ভালো কাজ করেছো, তা টাকাটা এত কোথায় পেলে?
বলে কেন, বাড়ি ছিল, বাড়িটা বিক্রি করে দেবো না ভেবে বন্ধক দিয়েছে, আমি তখন সুদ টানতে পারছি না, সেই লোক তার বাড়ি নিয়ে নিয়েছে। এখন কাজ যে আমি কি কিছু করে টাকা শোধ দিয়ে বাড়িটা নিতে পারবো? বলো এই ধরনের অ্যাস্ট্রোলজারকে তুমি কি বলবে? আছে, আমি কোনো অ্যাস্ট্রোলজারের নাম নিচ্ছি না, দোষ দিচ্ছি না, কিচ্ছু করছি না। এটা আমার লাইফে আরো একটা রিয়াল সত্য ঘটনা তোমাকে বললাম আমার সাথে হয়েছে। আমি সেদিন না রীতিমতো না চোখ নিচু করে কেঁদেছি যে একটা মানুষ তার সর্বস্ব শেষ করে এসেছে। তো ম্যাম, আমরা জানলাম অ্যাস্ট্রোলজিতে ভালো খারাপ। হ্যাঁ, অ্যাস্ট্রোলজার একটা অধ্যায় আমি বললাম যে কেমন হওয়া উচিত, একদম। একজন অ্যাস্ট্রোলজার কাছে গিয়ে আপনাকে মানে দর্শক যারা দেখছে হুম তাদের হুম কি করতে হবে সেটা বললাম। হুম। শুধু এখন না, এটা যেন সারা জীবন তারা ফলো করে, একদমই। তবে কি হয় না, ঠকবে না আর যাই হুম হোক, হুম, তাহলে সঠিক গাইডলাইন্সটা পাবে, একদম। এটাই। এবার আমি জানতে চাইবো আপনার কাছে, একজন সাধিকা হিসাবে আপনার কাছে, যে তন্ত্রের ভালো খারাপটা কি আছে? দেখো, তন্ত্রটা না আরো বড় সাবজেক্ট। যেমন অ্যাস্ট্রোলজিটা একটা পার্টে বিরাট মহাসমুদ্র, তন্ত্রটাও না খুব একটা বড় মহাসমুদ্র। তো আমি আজকে এমন একটা সাধনার কথা বলবো। দেখো, তন্ত্রের যেমন ভালো দিক আছে না, তন্ত্র খারাপ দিক আছে। এই তন্ত্র বা এই সাধনার ক্ষেত্রে, ঠিক আছে, অনেক সময় না সাধককেও না মৃত্যুর সাথে লড়াই করতে হতে পারে। মানে একটা ছোট্ট সাধনার সময় ভুল কত বড় বিপদের কারণ হয়ে যেতে পারে না, যারা অরিজিনালি সাধনা করে তারা জানে। তো আমি আজকে সেটাই বলবো যে সাধনা করতে গিয়ে একজন সাধককে কি কি প্রবলেম ফেস করতে হতে পারে, তার একটা ঘটনা আমি তোমাকে বলবো, বুঝতে পারলাম? তো ধরে নাও আমি যে পিরিয়ডটার কথা বলছি কৌশিক, লকডাউন মানে করোনা পিরিয়ডে ঠিক পর পরে, মানে ধরো তোমার লকডাউনটা জাস্ট জাস্ট সবে সবে উঠছে, মানে ওই হয় না যে তবু মানুষের মধ্যে একটা ভীতি আছে, খুব একটা বেরোচ্ছে না, দেখবে সব জায়গাটা একটা নির্জন, মানে টুরিস্ট পয়েন্টগুলো খুব নির্জন। তো এটা হচ্ছে আমার তারাপীঠের একটা ঘটনা। আমি একটা সবের উপর সাধনা করছিলাম, ঠিক আছে। তো আমার যিনি গুরু তিনি তারাপীঠেই থাকেন, এখনো তারাপীঠে নেই আর কি উনি। তো আমাকে অনেকদিন ধরেই বলেছিল সেই প্রসেসগুলো কি হয় না, দেখবে সাধনাটা কিরকম হয়, তুমি দীর্ঘদিন ধরে ধরো পড়াশোনা করছো, দীর্ঘদিন ধরে জানছো জানছো, যেদিন তুমি প্র্যাকটিক্যালি করতে শুরু করবে সেটা সেদিন তোমার পরীক্ষা মানে এক্সাম। তো আমিও তেমনি সব শুনছি জানছি, এইভাবে এইভাবে করতে হবে, এইভাবে করলে এইটা হবে, এটাও জানছি। তো জানার পরে তো ওই একটা নির্দিষ্ট যেহেতু ফাঁকা ফাঁকা জোন দরকার, তো আমার মনে হলো আমি সাধনাটাও করবো। তো আমি বললাম যে ঠিক আছে, সবই তো প্রসেস এখন জেনে গেছি, মোটামুটি একটা আয়ত্তে এসছে, তাহলে গুরুদেব আমি কি সাধনাটা করতে পারি? শুনলো, শুনে বলল এক্ষুনি হবে না, সামনের মাসে ট্রাই করতে। আমি বলছি, কেন এই মাসে হবে না কেন? বলছে না, এই মাসে তুই প্রয়োজনীয় দ্রব্য পাবি না বা জিনিসগুলো তুই ঠিকঠাক অ্যারেঞ্জ করতে পারবি না। পারবো না, আচ্ছা ঠিক আছে, তাহলে কবে? বলছে নেক্সট মান্থে পূর্ণিমা বা পূর্ণিমার আগে পিছে মানে ডেটটা ধরে তোকে করতে হবে, মানে অমাবস্যা কিন্তু তখন না। ও বলছে ওই সময়টা তুই করতে পারিস, ওই সময় তোর কাছে একটা অপঘাতে মৃত্যুর বডি আসবে, ওই সময়টাই তুই করতে পারিস। আমি বলছি আপনি শিওর? যে হ্যাঁ। আর ঠিক আছে, আমি আবার সপ্তাহখানেক পূর্ণিমার আগে গেছি। বলে দেখ তুই স্টার্ট করবি এরকম এরকম টাইমে, তুই তোর এবার যেটা হয় না যে অপঘাতে মৃত্যুর বডি পাওয়াটা একটা টাফ বিষয়। খুব টাফ। তো প্রথম কথা অপঘাতে মৃত্যু হতে হবে, তারপরে সেম নক্ষত্র, যে নক্ষত্রে জন্ম হয়েছে সেই নক্ষত্রে তার মৃত্যু হতে হবে, এরকম একটা ব্যাপার আছে সবটার মধ্যে লাগবে। তা কি জানি বাবা, গুরুদেবের কথা তো ফেলতে পারবো না। ঠিক আছে, তাহলে ওই ডেটেই করবো আমি, যে ডেট টাইমটা উনি দিয়ে দিয়েছে, উনি একটা টাইম আমাকে ডেট ধরে দিয়ে দিয়েছে, এই টাইমটা আশা করি তোর সমস্ত কাজ হয়ে যাবে। যথারীতি আমি সাধনা শুরু করবো, তখন আমাদেরও কিছু পরিচিতি দরকার হয় শ্মশানে, নাহলে আমরা এইসব সাধনাগুলো করতে পারি না, বেশ কিছু কানেকশন থাকা দরকার। তো আমি যথারীতি তখন সবে সবে চুলটা চুল্লি যেটা আছে চালু মানে এ হয়েছে। তো দেখবে তারাপীঠ শ্মশানে যখন যাবে না, এখন তো চুলিটা বন্ধ হয়ে গেছে, দেখবে ওখানে না মানে ছাইগুলো না পুরো পাহাড়ের মতো ঢিপি হয়ে রয়েছে, দেখবে গেলে দেখবে মানে ঘাটের পাশ থেকে দেখবে ঢুকবে ঢুকে দেবেন ঢায়ের মতো রয়েছে। তো ওইখানে আমার কিছু দুজন শিষ্যকে নিয়ে, বেশি নিইনি, আমি দুজন শিষ্যকে নিয়ে যারা আমার থেকে তন্ত্র শিখছে, ওদেরকে বললাম যে তোরা কি যাবি? হ্যাঁ আমি যাবো। আমি বললাম কারণ দেখো
আমি যখন সাধনাটা করছি তো কিছু কিছু ক্ষেত্রে আমাকে ওদের সাহায্য লাগবে। বললাম ঠিক আছে মা আমি যাব। তো গেছি। ওখানে কিছু যন্ত্র মাখা বা কিছু প্রসাদীয় কিছু সাজানো গোছগাছ ওরা সবাই মিলে আমাকে হাতে হাতে সব করে দিল। দেওয়ার পরে আমার যা যা লাগবে সব অ্যারেঞ্জ করলাম। আমি যখন ওর ওপরটাতে বসে অ্যারেঞ্জ করছি তো যে আমাকে মানে আমাকে হেল্প করছে ওখানে তাদের মধ্যে একজন মানে যে আমাকে ওই কাজটা করার জন্য সবের সাথে দেখো আমাকে কিছু জিনিস সবকে দিতে হবে, সেই জিনিসটা উপরে কাজ হবে। তো সে আমাকে এসে খবর দিল যখন মোটামুটি আমরা গুছিয়ে এসেছি যে দিদি তো আমি আগে থেকে বলে রেখেছিলাম যে এরকম কোনো যদি মৃত বডি বা আসে আমাকে একটু বলবি, আমার এরকম এরকম একটা কাজ আছে। আচ্ছা ঠিক আছে দিদি হয়ে যাবে। তো আমি গোছাচ্ছি তো আমাকে যথারীতি এসে বলো দিদি তুমি বলেছিলে এরকম একটা না অপঘাতে মৃত্যুর বডি না এসছে, তোমারটা কি কাজ হবে? আমি কিছু বললাম না তাকে। তা আমি ভাবছি দরকার তোমার সেম নক্ষত্র তিথির ওটা কি হবে, কারণ যে নক্ষত্রে জন্ম মানে হুম, নক্ষত্রে জন্মেছে সেই নক্ষত্রে তার মৃত্যু হতে হবে, আবার অপঘাতে হতে হবে। হুম, টাফ। যে কে জানে, যাই গিয়ে দেখি। আমি আর তাকে বুঝতে দিইনি যে আমার বডিটা কিসে বা কি বৃত্তান্ত এটা বলে। আমি বললাম কিসে মারা গেছে, বলছে দিদি পোস্টমর্টম হয়ে এসছে তো পুরো বডি মোড়া। আমি আর পার্টিকে কিছু জিজ্ঞেস করিনি, শুধু বলেছে যে অপঘাতে মৃত্যু হয়েছে, আমি শুনেই তোমার কাছে তাড়াতাড়ি করে চলে এসেছি। হুম, হুম, আমি আর ওকে আর কিছু বলিনি। আমার যা যা লাগবে আমি নিয়েছি, নিয়ে টিয়ে না আমি ওখানে গেছি, গিয়ে দেখলাম। তো এবার আমি ওকে ইশারা করলাম, কারণ দেখো তোমার বাড়ি পরিবারের কেউ মারা গেছে, আমি তার উপর কোনো মানে তন্ত্রের চর্চা করছি, তুমি নিশ্চয়ই রাজি হবে না। আমি একদম। ইশারা করলাম একটু বাড়ির লোককে সাইড করো। তো ওই যেখানে যে বডিটা রয়েছে না তার সামনে আরো দুটো বডি কিন্তু তখন আছে, তাহলে ওই দুটো পড়তে সময় লাগবে মিনিমাম 40-40 মিনিট, না হলেও আধ ঘন্টা লাগবে, 45 মিনিট মিনিমাম লাগে। এবার একদম। আমরা একটু আগে পিছিয়ে টাইম ধরে নিই, তো সেই টাইমটা তো লাগবে, লাগবে না? তো ততক্ষণে আমার মোটামুটি আমার হাতে 1-1.5 ঘন্টা টাইম আছে অ্যাভেলেবেল। তারপর ওরা কিছু প্রসিডিউর করবে, তারপর তো চুল মানে এতে বসে ভেতরে দেবে। তো আমার তো যথেষ্ট টাইম রয়েছে। আমি কি করলাম, যথারীতি যেগুলো টুকিয়ে ওদেরকে সাইড করে দিতে বলো ওরা সাইড করে দিল, আমি গিয়ে যে যে জিনিসগুলো ওখানে দিতে হবে তো সেগুলো নিয়ে গেছি। কিন্তু যাওয়ার আগে আমি একটা কাজ করে গেছি, দেখো আমাদের আবার যখন সব সাধনা বা এই ধরনের কোনো সাধনা করতে হয় এটা চিতার উপরে বসে বা কোনো বডির উপরে বসে কিন্তু কোনো ক্রিয়া নয়। সব সাধনা অনেক পার্ট আছে। এটা অনেকে ভাবে কি সব সাধনা মানেই যে একটা বডি থাকবে তার হুম, উপরে বসবে, বসে জপ করবে, ধ্যান করবে, এটা কিন্তু নয়। না। এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এই প্রসেসটা আছে, এর বাইরেও কিন্তু অনেক সব সাধনার প্রসেস আছে। তো আমি যেটা বলছি একটা অন্য, এটা করার পরে আমার মানে কি কি হয়েছে আমি সেটা পরে বলছি। তো আমি যখন ওখানে অঙ্কন করেছিলাম সব রেডি করছিলাম আর ও খবর দেওয়ার আগে, তো আমরা যখন সরে আসি না আমাদের তো একটা আসন থাকে, আসনটাকে বন্ধন করতে হয়, যথাযথ আমি বন্ধন বন্ধন করে তারপরে যখন আসছি তো আমার একটা শিষ্যকে বলেছিলাম, কারণ আসন কখনো খালি ছাড়তে নেই সব ক্রিয়ার সময়, ক্লিয়ারলি বলে দেবো না, কারণ আমি তো আসনটা ছেড়ে আসছি তখন কাউকে না হুম, কাউকে ওটাকে ধরে রাখতে হয়। তা আমি ওকে বলেছিলাম তুই পায়ের বুড়ো আঙুলটা দিয়ে চাপ চেপে হাঁটু করে আসনটাকে ভাঁজ করে তার উপরে বসে থাক, আমি আসছি, আমি না আসা অবধি তুই উঠবি না। এটা বলে আমি চলে গেছিলাম। এবার ও যখন সরিয়ে দিয়েছে আমি বডিটার উপরে মানে যা যা কাজ করা বলে ওই যে যেহেতু প্লাস্টিকে পুরো আগা মুখের এইটুকু পোর্শন খোলা রয়েছে, তুমি তো দেখেছো আশা করি পোস্টমর্টম করার পরে বডি কিরকম ভাবে প্যাক করে। একদম। তো আমি কি করেছি যেহেতু অপঘাতে মৃত্যু ছিল পোস্টমর্টম হয়েছে, আমি কি করেছি সাইডের তলাটা দিয়ে গেছি আর ডোমকে বলেছি এটা যেন কেউ দেখতে না পায়, এদিকে একটু ফলো রাখবি। আমি ওদিকে কাজ মিটিয়ে আসছি, যখন দেখবি সেকেন্ড বডিটা ঢুকবে কারণ ওটা পড়তে তো সময় লাগবে তার আগে আমাকে কিন্তু ইনফর্ম করবি, তাহলে আমাকে ওটা আবার সরাতে হবে। সরিয়ে দেওয়ার পর আমার কিছু কাজ আছে, কারণ ওটা নিয়ে পুজো গেলে তো আমার ওটা জিনিসটা হবে না। ওই বডিটার মধ্যে ওই জিনিসগুলো মিনিমাম 40 থেকে 45 মিনিট আমাকে রাখতে হবে, মানে যে জিনিসগুলো আমি দিয়েছি তন্ত্রের ওটা রাখবে। তো আমি যথারীতি ওই জিনিসগুলো রেখে আমি যখন আবার ওই শ্মশানের ওখানটায় ঢুকছি দেখি কি আমার আসনের ওই জায়গাটা পুরো ফাঁকা, কয়েকজন মিলে না আমি যাকে ধরে রেখেছিলাম তাকে সবাই টেনে তুলছে, মানে ওটা পাহাড়ের মতো তো ও গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে গেছে। কি করবো বলছে কারণ আমি না দূর থেকে দেখে কী ব্যাপার, আমি কোনো কি রে তোকে আমি আসন ধরে রাখতে তুই চিটকে এখানে করছি। তো না একটু কাচুমাচু খেয়ে গেছে, বলে দিদি একটা কথা বলবো, আমি না বুঝতে পারছি না পড়ে গেছি। কি করে পড়লি? হয়ে গেছে। হুম, বলে বলে কি আমাকে না কেউ যেন ধরে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। যে কি বলিস, যে তাহলে হয়তো আসন ফাসন হয়তো হালকা ছেড়ে ফেলেছিল তখন কিছু একটা গন্ডগোল হয়েছে, আমি অ্যাজ এ লাইট এগুলো আমার খুব লাইটলি নিয়ে ছেড়ে দিয়েছি ব্যাপারটাকে, আমি আর কিছু নিয়ে ভাবিনি। কারণ কমন অনেক সময় হয় দেখো আসনে বসে রয়েছে ওখানে পাটা উঁচু করেছে হয়তো পা থেকে আসন সরে গেছে ও বুঝতে পারিনি ধাক্কা মেরে দিয়েছে। আমি আর কি করবো, যথারীতি এই জায়গাটাকে ফাঁকা করে নিয়ে আমি আবার আসন টাসন সরিয়ে শোধন টোধন করে নিয়ে আবার বন্ধন টন্ধন করে নিয়ে আমি আবার কাজে বসে গেছি। তো এই কাজটার সময় আমার একটা মুরগি মানে মোরগ হয় না
কালো মোরগ লাগবে, আর এরকম সাইজের একটা আলপিন, আর যা যা সামগ্রিক আছে। তো এই জায়গাটায় না গলার এই যে নালি থাকে না, এখানে ফুটো করে আমাকে পেটকে ভোগ দিতে হবে, কাজ করতে হবে, তার জন্য আমি সেই জিনিসটাকে রেডি করছি। তো মোটামুটি ওদিকের কাজ শেষ। এবার যখন ওর ঢুকবে ভেতরে, তারপর আমার এর মোরগটার কাজ হবে, কারণ একটা ছেলে মোরগ লাগে। তো আরও তো আমাকে আনুষঙ্গিক সব কাজ করতে হবে। তো তার মধ্যে আমি সব গোছাচ্ছি, বা আদার্স মন্ত্র যেগুলো আমাকে যা করতে হবে, সাজানো টাজানো সব আমি রেডি করছি। তো তখন ওই আবার যে আমাকে ইনফরমেশন দিয়েছিল, সে আবার এসে বললো, দিদি লাইন কিন্তু এসে গেছে। ঠিক আছে, তুই চ, আমি যাচ্ছি। তো আমি ওখানে গিয়ে করলাম, করার পরে আমি কি করলাম, ওটাকে করে দিলাম, তুলে নিলাম। তুলে নিয়ে বললাম যে আমি ওটাকে নিয়ে আমার কর্মস্থলে চলে এলাম। আর ওকে বললাম, তুই দূরে দাঁড়িয়ে দেখ যেন এইদিকে কোনো ফাঁকা না হলে, তখন কেউ দেখলে তো সমস্যা। বললাম এইদিকে যেন কেউ না থাকে, মানে ওকে গার্ড করে আমি দূরে দাঁড় করে দিয়েছি। বডি যথারীতি চুল্লিতে চলে গেছে, আমি আমার জিনিস তুলে নিয়ে চলে এসেছি, কাজ করছি। তো আশেপাশে আমি যখন কাজ করি না, আমি যখন হোম করি মানে অটোমেটিকলি ওখানে বেশ কয়েকটা কুকুর আছে, অটোমেটিকলি আমার কাছে চলে আসে, এসে বসে, আমি মাঝে মাঝে খেতে দিই। ওরাও যথারীতি সেদিন দেখেছে আমি কাজ করছি, দাঁড়ান চলে এসছে। তো আমি ওদের এমনি কিছু আর বলিনি। এবার আমি আমার কাজ করে ওটার মধ্যে আমাকে মোরগটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে, মানে এটা আমাকে ভোগ হিসেবেই দিতে হবে। তো আমি যখন মোরগটাকে ছুঁড়ে ফেললাম না, কুকুরগুলো সব ছুটে গেল, ভাবলো কি ওরা ভেবেছে কি আমি খাবার দিয়েছি, ওরা ছুটে গেছে। আর খেতে গিয়ে অদ্ভুতভাবে যেন কত সব করে দূরে আবার ছিটকে চলে গেল। কিরকম হলো কেসটা? আমি তখন কিন্তু ক্যাজুয়ালি, তাহলে হয়তো ওরা ভয় পেয়েছে, মুরগিটা হয়তো দিয়ে হয়েছে, তাই জন্য ওরা খায়নি, চলে গেছে। ওরা দূরে গিয়ে না বোকার মতো না ওই এদিকে, আমি আর ওদিকে খেয়াল করিনি, আমার কাজ হয়ে গেছে যথারীতি, আমি ওখান থেকে চলে গেছি। এবার আমি এবার হোম করি, আমার একটা নির্দিষ্ট জায়গা আছে মনুমানি তলা, আর আমি হোম কিন্তু ওখানটায় করতে পারবো না, আমি ওই জায়গা আগে থেকে সব সেট করেছিলাম। ওই আমার যে দুজন শিষ্য গেছিলো, ওই ঘটনার পর আমি যখন কাজ করবো ওদেরকে পাঠিয়ে দিয়েছিলাম যে তোরা সব রেডি কর, আমি এটা কমপ্লিট করতে যাচ্ছি। তো হোমের ওখানে যাওয়ার আগে আমি ওকে বলে রেখেছিলাম সবটা যদি পড়ানো হয়ে যায় ওর থেকে একটা জিনিস কালেক্ট করার কথা। তো সেই জিনিসটাও কালেক্ট করে রেখেছে, বলছে তুই এটা রাখ, আমি ওইদিকের কাজ মিটিয়ে আসছি। কারণ ওই যে জিনিসটা আর মানে বডির যে জিনিসগুলো আমি দিয়েছিলাম সেগুলোকে এক করে আমাকে এক জায়গায় পড়তে হবে। তো আমি যথাযথ হোমের আমার যা যা কাজ আছে, আরও যা যা প্রসেস আছে সেগুলো কমপ্লিট করে আমি আবার ফিরে আসি এই শ্মশানে। দেখবে এই শ্মশানের একটু বাইরের দিকে, যে তুমি সেকেন্ড ঘাটটা চেনো, একটা তো মায়ের মন্দিরের দিকে ঘাট, একটা তুমি ওই পাশে একটা ঘাট আছে, ওই পাশে একটা বৈষ্ণব ক্ষেত্র আছে যেখানে কবর দেওয়া হয়, জানো কি সেই জায়গাটা গেছো কখনো? ওখানে দুটো কবর দেয়, একটা যারা নর্মাল সাধক বৈষ্ণবদের তাদের মারা গেলে একটা কবর হয়, আর যদি বৈষ্ণবদের মধ্যে কেউ অপঘাতে মৃত্যু হয় তাদের ওখানে কবর দেওয়া হয়। অপঘাতের ওখানে গেলাম, ওকে বলেছিলাম আমাদের একটা এই ক্রিয়েটার মধ্যে একটা গাছ লাগে, গাছটার নাম আমি তোমায় বলবো না, 4 থেকে 4.5 ফুট এত মোটামুটি লম্বা হবে গাছটা, ঠিক আছে, এত মতো লম্বা গাছটা আনলাম। আমি ওকে বলেছিলাম একটু গর্ত করে রাখতে, যথারীতি সব করে রেখেছিল। তা আমি ওই জিনিসগুলো দিয়ে, ঠিক আছে, ওটাকে পুঁতে দিয়েছি, দিয়ে গাছটাকে উপরে লাগিয়ে দিয়ে আমি চলে এসেছি। আর যখন চলে এসেছি, যে আমাকে হেল্পটা করছে, কারণ সবসময় তো আমাদের কানেকশনগুলো রাখতে হয়, আমি নাম বলবো না কারণ বুঝতেই পারছো তাদের ব্যাপার আছে। আর এখন যদিও বা সে এখন নেই, ও সে চলেও গেছে সেখান থেকে, এখন অন্য জায়গায় চলে গেছে, সেটা আমি আর বলবো না, তো এটা বড়ই গুপ্ত। কৌশিক আমাকে বলে গেছিলাম গাছটা যেন মিনিমাম 7 দিন বাঁচে। এই করে কমপ্লিট করে টরে দিয়ে ও বললো ঠিক আছে দিদি আমি জল টল দিয়ে যাবো। বলে টলে আমি যথারীতি আমার ঘরে যাই, তখন না এখন যেরকম আমার ফ্ল্যাট হয়ে গেছে, তখন আমার কিন্তু তখনও ফ্ল্যাটটা হয়নি, মানে আমার ঘর তখনও হয়নি, মানে তারাপীঠে আমার নিজস্ব বাসস্থান তখনও হয়নি। বাড়ি ফিরে যাচ্ছি, গিয়ে না আমার মানে এই যে ফিরে গেলাম, গিয়ে আমি ফ্রেশ হচ্ছি, গায়ে যখন আমি জল ঢেলেছি না, আমার থেকে পিছনে রীতিমতো জ্বালা করছে। কিরকম হলো কেসটা? আমার দাগের এখনো হালকা হালকা দাগটা রয়েছে, পুরো দাগটা মেশে আমি তোমাকে তো দেখাতে পারবো না অন ক্যামেরা। তো মানে 5টা আঙুল দিয়ে যদি কেউ খ্যাকা করে মানে ধরে কেটে দেয় না আঁচড় মেরে, ঠিক মানে এতটা মতো এরকম কাটা, এতক্ষণ আমি বুঝতে পারিনি 5টা আঙুল এরকম ভাবে, পুরো এরকম ভাবে, মানে যেন মনে হচ্ছে না কেউ এরকম করে খ্যাচ করে টেনে দিলে যেরকম কেটে যায় এরকম করে কাটা। এখনো দাগটা হালকা হালকা আমার গায়ে আছে, যদি দেখানো পসিবল তুমি তোমাকে দেখাতাম। ওই জলটা যখন পড়েছে না তখন জ্বালা করে, কখন হলো আমি বুঝলাম, তাহলে ভালো হয়তো লেগে গেছে বা কখন বুঝলাম, আমি তখনও কিন্তু খুব একটা মাইন্ডে নিই। এবার যখন আমি রাতে শুয়েছি না, অদ্ভুত লাগে, তখন আমার ফিল হলো আমি যখন হোমটা করছিলাম তখন আমার মনে হচ্ছিল আমার পাশে যেন কেউ আছে, এটা ফিল করেছিলাম, বাট আমি অতটা এগুলো শ্মশানে কম বেশি হয়তো আমাদের সাথে এগুলো ঘটে, আমি অতটা তখন গায়ে লাগাইনি। যখন আমি ডাক্তার দেখেছি তখন খটখটা লেগেছে, যখন আমি হোম করছিলাম তখন আমার মনে হয়েছিল
যে আমার পাশে তো কেউ বসে আছে বলে আমার ফিল হচ্ছিল, যেন মনে হচ্ছিল আমার এই জায়গাটা কেউ নিঃশ্বাস ফেলছে। মানে একটা নিঃশ্বাস ফেলে যেরকম গরম তবে একটা হাওয়া যায় না, পাসিং হয় না, আমার তখন মনে হচ্ছিল। বাট তখন কি হচ্ছে, আমি তো আমার কাজে ব্যস্ত ছিলাম, তখন আমার মাইন্ডে কিন্তু আসেনি বিষয়টা। মাইন্ডে এলো আমার কখন, যখন আমার এই জায়গাটা জ্বালা করে উঠলো আর আমি দেখলাম, তার মানে ঘটনাটা হয়তো তখন হলেও হতে পারে। আর একটা কোইন্সিডেন্স দেখুন, আপনার যখন এটা হয়েছে তো আগে হয়েছে, আগে হয়েছে আর তখন কিন্তু শ্মশানে আমি হয়েছে, জ্বালা বুঝতে পারি, তখন কিন্তু কোনো ফিলিং কিচ্ছু ফিলিং নেই। যখন আমি ফ্রেশ হওয়ার সময় জল ঢাললাম তখন আমার জ্বালা করা স্টার্ট হলো। আমি তখন বললাম কি ব্যাপার, আমার গা জ্বালা করছে কেন? তখন দেখছি এরকম ভাবে দাগ কাটা, মানে রীতিমতো হালকা হালকা হয়তো মানে হয়ে গেছে, বা অনেকক্ষণ আগে হয়েছে, গায়ে ছিল, রক্তটা হয়তো জামায় শুষে নিয়েছে বা কিছু হয়েছে, আমি তখন বুঝতে পারি, হয়তো রক্ত বেরিয়েছিল বেশ খানিকটা, হতেও পারে, আমি বুঝতে পারি, বাট আমি তখন কোনো ফিলই করিনি। ফিলই নেই, জল মানে পড়ার পরপরই আপনি আমি বুঝতে পারছেন। যখনই জলটা পড়লো তখন আমার গায়েটা জ্বালা শুরু হলো। আর জ্বালা পড়বো না কি হলো, আমি তখন দেখলাম, তখন দেখছি এই অবস্থা। সেই দাগটা আজও স্টিল নাও আছে, মানে পুরোটা নেই কিন্তু হালকা হালকা আছে, মানে 3টে দাগ পুরো বোঝা যায় যে কিছু টেনেছিল, আর 2টো একদম ঝাপসা বোঝা যায় না ওটা একটা। মানে দেখবে যে কোনো, যেমন ধরো এই দেখো, এই যে আমাদের অনেক সময় কাটা হয় বা লাগে, এই যে দেখেছো হালকা হালকা লেগেছে, তো এই যে হালকা হালকা, তবে এগুলো স্পষ্ট, এটা উঠে গেলে না হালকা সাদা সাদা ভাব হয়ে যাবে এরকম। তো এটা হয়েছিল আমার কিছুটা কাজের সময়, একটা ব্লাড দিতে হতো, তো অন্যের বডি থেকে নেওয়া আমি পছন্দ করি না, নিজের বডি থেকে কেটে দিয়ে আমি আহুতি দিয়ে দিয়েছিলাম। তো সেটা বাদ দাও, এবার দেখে নাও আমাদিকে। তো আমি অন্য পশুকে আঘাত করাটা, বলি আমাদের অবশ্যই আছে, কিন্তু আঘাত করাটা খুব একটা পছন্দ, যতটুকু আমি নিজের মধ্যে করা চেষ্টা। এইবার প্রবলেম কিন্তু তখনও স্টার্ট হয়নি আমার সাথে, প্রবলেম স্টার্ট হবে ঠিক এরপর থেকে, মানে গল্প আমি এতক্ষণ যেটা বললাম তোমার গল্প মনে হচ্ছে কিছু না, এইবার শুরু হচ্ছে মেইন পার্ট। এইবার আমি যখন শুচ্ছি না, অদ্ভুত আমার একটা অস্বস্তি শুরু হয়েছে, যেন মনে হচ্ছে মাথার মধ্যে গায়ের মধ্যে না যেন ঝিমঝিম করছে, মনে হচ্ছে একটা একটা অস্বস্তি ফিল হচ্ছে, যেন মনে হচ্ছে যেন কিছুটা আমার মাথা ঘুরছে নাকি, যেন মনে হচ্ছে আশেপাশ থেকে কিছু ঘুরছে। তা আমি ভাবলাম যে কিছু কি গন্ডগোল হলো, আমি তো আবার হিসাব করছি না, আমি তো আমার যতটুকু করা টোটালটা সব ঠিকঠাকই করেছি, ক্যালকুলেশন পাচ্ছি না। বিশেষ করে একটা প্রথম দিন রাতের ঘটনা, সেকেন্ড দিন না দেখি কি আমার পা হাত পা না কেমন যেন শিরা টান ধরলে যেরকম হয় না, আমার পা হ্যাঁ হাত পা হ্যাঁ, শিরা টান ধরতে শুরু করেছে, পা পা আটকে যায় যেমনি শিরা কার্ভস টান গুলোতে। ধরলে দেখবে একটা হুম, পেন হতে শুরু করে, একটা কেমন যেন অদ্ভুত পেন টানতে একটা। খুলতে অসুবিধা হয়, এরকম শুরু হতে শুরু করেছে। এবার আমি না বুঝতে পারছি না, এবার আমি হিসাব করছি আমি তো প্রক্রিয়াটা ঠিকঠাক করেছি, কোনো ভুল করিনি, আমার খটকা লেগেছে। পরদিন সকালবেলা গেছি, যেই গাছটা দেখি, এক রাত্রের মধ্যে কৌশিক এটা হতে পারে ভাবতে পারবে না, সেই গাছটা না মনে হয় যেন গাছে যদি কেউ আগুন ধরিয়ে দেয় এখন পুড়ে পুড়ে ঝলসে হচ্ছে না, পুরো ওরকম হয়ে গেছে। 4 ফুটের গাছ হঠাৎ করে হঠাৎ করে এবার আমি ওকে ডেকেছি, শোন, বলছি দিদি আমি তো জল ঠিকঠাক দিয়েছি তুমি চলে যাওয়ার পর, বলছি আজ নিয়ে 2 দিন গাছটার এই অবস্থা। এবার যত টাইম যাচ্ছে না কৌশিক, আমার বডির মধ্যে একটা অস্বস্তি শুরু হয়ে গেছে, যেন না মানে না বসতে পারছি না, দাঁড়াতে পারছি না, উঠতে পারছি, কিরকম একটা বলে না একটা অস্বস্তিকর পেন, হালকা মানে খুব যে বেশি যন্ত্রণাদায়ক পেন হচ্ছে তা কিন্তু না। এই যে কি অদ্ভুত পরিবেশ হচ্ছে, শারীরিক অস্বস্তি লাগছে একটা বিরাট মানে অস্বস্তি না দেবে, যদি বমি হয় না তার আগে দেবে গা পাকায়, এবার হুম, মনে হচ্ছে গাও পাকাচ্ছে, এবার মনে হচ্ছে মাথাটা যেন ধরছে, এবার মনে হচ্ছে গা পরে ঝিমঝিম করছে, মানে আমি কি হচ্ছে না নিজে বুঝতে পারছি না আমার সাথে। যে এগুলো কি হচ্ছে, যত টাইম যাচ্ছে বাড়ছে, সন্ধ্যা হয়ে গেছে, রাতের পর না, এবার রাতের বেলায় দেখি কি আমার বমি হওয়া শুরু হয়ে গেছে, কৌশিক আমি মনে হচ্ছে না বমি হবে, বমি করতে যাচ্ছি আর বমি আবার হচ্ছে না, নে দেখ কেমন লাগে। এবার এইবার পড়েছে আর এক বিপদে, বলছি তো আর এক জ্বালা। এবার না রাতে বসে বসে ভাবছি 2 দিন হয়ে গেছে, থাক দরকার নেই বাবা, আমি আর নিতে পারছি না সারা রাত কৌশিক। না আগের দিন বললাম না এখন অদ্ভুত হচ্ছে বলে আমি ঠিকঠাক ঘুমাইনি, এবার রাতও হয়ে গেছে, সেদিন আর ঘুম হয়নি। ওই দিন রাতে আমি 1 সেকেন্ডের জন্য চোখে দুটো পাতা এক করতে পারি, এত অস্বস্তি আর এত প্রবলেম হচ্ছে আবার। 2 দিন কমপ্লিট, 3 দিনের দিন আমি সকালবেলা ডিসিশন নিয়েছি না আমি থাকবো না, আমি বাড়ি যাই, কারণ আমার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হচ্ছে, বাট আমি বুঝতে পারছি না, এটা আমি ফিল করছি, বাট কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না, যে কি হচ্ছে কেন হচ্ছে কি কারণে হচ্ছে। বাড়ি চলে এসেছি, বাড়ি যখন ঢুকছি তখন সন্ধ্যাবেলা, তুমি তো জানো তারাপীঠ থেকে আমাদের এখানে আস্তে আস্তে 4.5 ঘন্টা লেগেই যায় এক্সপ্রেসে, তবে ট্রেন ধরা তৎকাল করেছি জেনারেল, তার মধ্যে আমি জীবনে জেনারেল কাজ করি, ওই সময় জেনারেলে আমাকে আসতে হয়েছে। আর জেনারেলে গুঁতো কথা খেতে একেই বডির অস্বস্তি, তার মধ্যে জেনারেলে গুঁতো কথা খেতে খেতে আসে, মানে বুঝতেই পারছো কিরকম রাগ হয়।
এত কষ্ট হচ্ছে রাতে, কৌশিক একবার শুচ্ছি একবার উঠছি একবার বসছি। মা বলছে তোর কি হয়েছে? আমি মাকে আর কিছু বলিনি, মা খুব ভয় পাবে যে কিছু একটা গন্ডগোল। মাকে তো আর বলতে পারিনি আমি এইসব করছি, কারণ সব জিনিস তো সব বলে না। আমার না ঘুম আর হচ্ছে না, আমি না রাতে বসে ডিসিশন নিই আমি আর এক সেকেন্ডও লেট করে সকালবেলা, কারণ আমার গুরুদেবের বাড়ি আমার বাড়ি থেকে মোটামুটি 2-2.5 ঘন্টার রাস্তা। আমার যে সকাল হলে সোজা দৌড় মারবো আমি আর থাকবো না। কিছু তো একটা গন্ডগোল হয়েছে বা কিছু একটা হচ্ছে যেটা আমি রিয়েলাইজ করছি না বা বুঝতে পারছি না। সকালবেলায় কৌশিক ঘুম থেকে উঠে ব্রাশ করে চা ফা কিছু খাইনি, আমি পরে খাবো, মানে আমি তো এমনি খেতে পাচ্ছি না। 3 দিন ধরে ধরে নাও নাই খাওয়া, একটু খাচ্ছি বমি পাচ্ছে, আমি প্রায় ধরে নাও 3 দিন না খাওয়া, আমার আর শরীর চলছে না। আমি বলছি যাই হয়ে যাবো, আমি আর থাকবো না, সোজা গুরু বাড়ি থাক, গুরু বাড়ি 2.5-3 ঘন্টার রাস্তা। আমি যখন গুরু বাড়িতে যাচ্ছি আমার গুরুদেবের বাড়িতে, গুরুদেব তখন মন্দিরে পুজো দিচ্ছে, আমি দূর থেকে দেখতে পাচ্ছি, মানে আমার বাইরের গেট থেকে না মন্দিরটা দেখা যায়। অদ্ভুতভাবে আমি যখন ঢুকছি গুরুদেব আমাকে দেখে নিয়েছে, আমি গেটে সবাই পাটা দিয়েছি, বলছে এই দাঁড়া। আমি না থমকে গেছি, কি ব্যাপার হলো, আমাকে দাঁড়াতে বলে কোনোদিন তো বলে না, আর এক পাও এখানে আসবি না, ওইখানটাই তুই দাঁড়িয়ে থাক। এবার না রীতিমতো আমি ভয় পেয়ে গেছি, যে মানুষ কোনোদিন আমাকে বারণ করেনি সে আমাকে ওইখানেই দাঁড় করিয়ে দিল। একেই শরীরে এত কষ্ট হচ্ছে, তারপর আমাকে যে কথা কোনোদিন আমার গুরুদেব বলেনি সেখানে আমাকে দাঁড় করিয়ে দিয়েছে। না আমার ভয় না, পায়ের হাঁটুগুলো না তত তত করে কাঁপছে, একেই শরীরে রীতিমতো আমি না পুরো ঘাবড়ে না টেনশনে না, মানে এত কষ্ট, মানে সেই ফিলিংসটা আমি তোমাকে বসে বলে বোঝাতে পারবো না, আমার কি টাইম ওই টাইমটাতে গেছে। এবার গুরুদেবের যেখানে পুজো দিচ্ছিল তার পাশে একজন ছিল, তাকে বলবে যা ওকে ওই চেয়ারটা দিয়ে, কারণ ও দাঁড়িয়ে থাকতে পারছে না, উনি বুঝতে পেরেছে যে আমি দাঁড়াতে পারছি না, আমার মানে অবস্থা খুব খারাপ। তা বসেছে, উনি পুজো টুজো দিয়ে এসে বলছে কি করেছিস? ও যে আমি গুরুদেব সব তো ঠিকঠাক করেছি। বলছে সব ঠিকঠাক করেছিস? আমি বলছি হ্যাঁ, আপনি যেভাবে যেভাবে এতদিন ধরে বলেছেন ঠিক সেইভাবে আমি করেছি। বলে পাগল রে, তন্ত্র করতে গেলে না চোখ কান নাক সব দিকে নজর রাখতে হয়। মানে বলে বডিটা আসবে, আমি বলেছিলাম। দেখো কৌশিক, অদ্ভুত ব্যাপার, ওই বডিটাতে যে আসবে ওনার কতটা পাওয়ার ছিল উনি আমাকে কিন্তু আগে থেকে জানিয়ে দিয়েছিল, এবং পরে আমি খোঁজ নিয়ে জানতে পারছি সেম থিরি সেম নক্ষত্র, মানে সেম নক্ষত্রেরই ছিল সে, মানে যে নক্ষত্রে জন্ম সেই নক্ষত্রেই মরেছে, অপঘাতেই মরেছে, একজন নারী ছিল। ঠিক আছে, বলছে যে একটা মেয়ে ছিল না রে? বলছে হ্যাঁ মেয়ে ছিল। তখন আমি মুখে থেকে তাকিয়ে বলেছি আপনি কি করে জানবেন? সেটা তো তোর জানার কাজ না। তা মেয়েটা সধবা না বিধবা কি জানতিস বা দেখেছিস? কৌশিক আমার মাথায় না বাজ ভেঙে পড়েছে। আমি বলছি না তো। বলে তুই এত বড় একটা ক্রিয়া করে ফেললি, সেই মানুষটা সধবা না বিধবা তুই কি জানিস? না, মেয়েটি ছিল একটা বিধবার মৃতদেহ, আর আমি সেখানে সিঁদুর দিয়েছি। বলে সিঁদুর দিয়েছিলিস? আমি না কৌশিক কাঁদবো না কি করব, আমি না আর কিছু বুঝতে পারছি না, আমার মাথায় না পুরো আকাশ, মানে মনে হচ্ছে পৃথিবী শুধু ভেঙে চুরে পড়েছে মাথায়। মানে এই ভুলটা শুধু ভুল না, মারাত্মক ভুল, শুধু ভুল না, মানে ও আমাকে মেরেই ফেলবে। আর ওটা তো মানে করার পরে ও পুরো ক্রিয়াটা করেছে, ওর পুড়ে গেছে সেই জিনিস, আবার সেখান থেকে কিছু জিনিস কালেক্ট করে আমি ওটা শুধু পুঁতেও দিয়েছি, ও তো নিতে পারছে না। বলে তুই বুদ্ধিমানের কাজ করেছিস, তুই চলে এসেছিস, নইলে আজকে নিয়ে 4 দিন আর 3 দিনের পরে তোর বডি আমাকে দেখতে যেতে হতো। তখন আমি সত্যি নড়ার ক্ষমতা নেই কৌশিক, আমি নড়তে পারছি না। যাই হোক, বলো 3 দিন তো খেতে পারিস নি, কিছু ঘুমাসও নি। আমি না শুধু মাথা নাড়িয়ে বললাম না, আমার আর কিছু বলার জায়গা নেই, আমার মাথা তখন বনবন করে ঘুরছে, আমি কি করবো আমি না বুঝতে পারছি না। আমি বলছি তাহলে এখন কি হবে? আমি মরে যাব? মানে তখন আমি বলছি আমি কি মরে যাবো এবার? মানে আমার আর কিছু জায়গা নেই, মানে এই একটা সামান্য ভুল, মানে আমার কোনো প্রসেসে ভুল হয়নি, আমার কোনো ক্রিয়াতে ভুল হয়নি, আমার কোনো কিছুতে কোনো ভুল হয়নি, আমার ভুল হয়েছে আমি একটা বিধবা মেয়েকে সিঁদুর দিয়ে দিয়েছি, আর ও তো এটা নেবে না। আর ভাবো তাহলে আমার কি, এবার আমি বলছি তাহলে কি করতে, আমি এবার মরে যাব? আমার মুখ থেকে একটা ওয়ার্ডই বেরিয়েছে, বলে চলে এসেছিস,
দেখছি। তা উনি কিছু জিনিস তখনই করে দিল, তাতে আমার সামান্য একটু রিভিউ হলো, বললো কিছু খায় একটু জিস, মানে ওনার ওয়াইফকে বললেন, মানে উনি বিবাহিতই ছিলেন, বললেন ওনাকে একটু জুস করে দাও, যা করেছে আর দেখার দরকার নেই। জুসটা আমি খেলাম, 3 দিন পর আমার পেটে কিছু পড়লো গিয়েও, মানে তার আগে যা খেয়েছি একটু একটু খেয়েছি, 5-6 বার করে করতে তো একটু একটু করে তো বেরিয়েও গেছে, মানে বডিতে আর কিছু নেই আমার। ওই জুসটাই আমার প্রথম খেলাম। ভোরবেলায় পরের দিন গুরুদেব নিয়ে আমাকে ছুটলো তারাপীঠ। তার পরের দিন বললো কোথায় পুঁতেছিস বের কর, তো দেখালাম, যেহেতু পোড়া গাছটা ছিল তখনও, কারণ তার 2 দিন আগের ঘটনা, জিনিস রয়েছে। খুললো, খুঁড়ে নিয়ে কিছু কাজ করার উনি যেটা করলো সেটা আমি, দেখো আমি যেটা জানি না বা বুঝিনি সেটা আমি তোমাকে বলবো না। করে নিয়ে ঘাটে গেল, গিয়ে ওটা জলে দিল, দিয়ে আমাকে স্নান করালো, বললো ওঠ। তখন স্নানও করেছি, কিন্তু জানি না কেন গুরুদেব আমার হাত কিন্তু ছাড়েনি, মানে ওই যে পুরো কাণ্ডটা করলেন উনি, আমার হাত একবার উনি ছাড়েননি, বলেছে খবরদার তুই আমাকে ছাড়বিও না, ধরে রাখবি। তো আমিও ছাড়িনি, ভয়ে আমার তো বুকের পাঁজরে আর জায়গা নেই, মানে আমি জানি আমি মরে যাবো, কারণ এইসব ভুলের আমি জানি কোনো ক্ষমা নেই আমার। তো আমি জানি যে কি জানি আমি আর বোধহয় বাঁচবো না, আমার আয়ু আর 2 দিন। ওটা কি প্রেত হয়ে গেছিল? মানে যিনি অ্যাটাক করে তিনি কি প্রেত হয়ে গেছিল? আচ্ছা, আমি একজন বিধবা, ধরো আমাকে যদি তুমি সিঁদুর দাও আমি মানবো? সে তো সে একদমই তো না। অলরেডি পেত হয়েই গেছে, প্রেত মানে সে তার তো কতটা- দেহ পুড়ে গেছে, মানে সে পেতে লোকে আছে। হ্যাঁ, তো সে তো কিন্তু সে নিতে পারছে না, সে কতটা তো রেগে ছটফট গেছে। করছে, মানে সে রীতিমতো রুষ্ট হয়ে আমার উপরে খেপে গেছে, মানে রীতিমতো ক্ষিপ্ত, ব্যাপারটা বলতে পারলাম। এবার যখন আমি স্নান করে উঠলাম, এটা না গল্প কথা নয়, না আমি না, যখন স্নান করে উঠলাম আমি গুরুদেবের, তখন আমার হাতটা ছেড়ে দিয়েছে অলরেডি। কৌশিক ওই ঘাটটা দেখবে এখন সিঁড়ি করা হয়েছে, তো উঠছি, তো কে যেন আমাকে দারুণ করে ধাক্কা মারলো, মেরে আমার থেকে বেরিয়ে গেল, এরকম মনে হলো। আমার যখন ধাক্কাটা মারলো গুরুদেব আমাকে ধরে নিল, ঠিক ধরার সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়ে বেরিয়ে গেল, আমার বডি কয়েক সেকেন্ডের মধ্যে হালকা হয়ে গেল। গুরুদেব হেসে বললো বেঁচে গেলি এই যাত্রায়, মানে আমাকে ছেড়ে দিয়ে বেরিয়ে গেল। তো মৃত্যু কাকে বলে এই 5 দিনে আমি জানতে পেরে গেছি। তো সাধনা যেমন সহজ বা লোকে ভাবে, ডেফিনেটলি না, একটা সামান্য ভুল এখান থেকে না চালালো প্রাণ নিয়ে চলে যেতে পারে। আর যদি সেদিন আমি গুরুদেবের কাছে ফেরত না যেতাম, আমি যদি ওস্তাদি করতাম, 7 দিন যেহেতু থাকতো, তো আমি থেকে যেতাম, তো আমার আজকে তোমার সঙ্গে বসে গল্প করা হতো না। বুঝতে পারলাম, কত বছর আগেকার ঘটনা এটা? লকডাউনের পরে পরে। লকডাউনের পরে, হ্যাঁ, মানে এটা যদি 22-23? এখনো, হ্যাঁ এই কয়েক বছর আগের ঘটনা, 3-4 বছর ম্যাক্সিমাম। তখন লকডাউন পিরিয়ডে কি হয়েছে, মানুষ একটা করোনা পিরিয়ড একটা ইয়ে ছিল না, তখন তারাপীঠ কিন্তু পুরো ফাঁকা, তখন মানে লোকজন কম। গুরুর কতটা মানে দরকার, তাই তন্ত্রে গুরু ভীষণ ইম্পর্টেন্ট। মানে গুরুবিদ্যা না হলে এই বিদ্যা নিজে নিজে করতে গেলে কোথা থেকে বিপদ কখন আসবে কেউ জানে না। তো তুমি সামান্য ভাবে, আমি সব করেছি ঠিক, আমি কোথায় বোকামিটা করেছি ও সদবানা বিধবা এটাই জানতে চাইনি। ছোট্ট জিনিস কিন্তু জানলে খুব হয়ে যেত। স্বাভাবিক ব্যাপার, তাহলে আমি সিঁদুরটা দিতাম না, আমাকে এত প্রবলেমই ফেস করতে হতো না। আমি মৃত্যুর সাথে রীতিমতো লড়াই করেছি, কি প্যাথেটিক সেই কটা দিন আমি রিয়েলাইজ করেছি আমার লাইফে, তোমাকে বলে বলে না মৃত্যু যন্ত্রণা কাকে বলে বা মৃত্যু কাকে বলে আমি বুঝে গেছি সেই সব 5 দিনে। তবে একটা জিনিস হয়েছে সাধনা করার পরে, কিছু পাওয়ার অ্যাক্টিভ হয়ে গেছে আমার, যেটা জোরটা করেছিলাম অ্যাক্টিভ হয়েছে ওটা, মানে আমার যেহেতু একটু ভুল ছিল, ওটা আমি যতটা চেয়েছিলাম ততটা পাইনি, কিছুটা পেয়েছিলাম, এবং সেটা দিয়ে অনেক কাজ আমি এখন করছি। আর হ্যাঁ, ধন্যবাদ আবারও। আর আপনারা যারা দেখছেন, যারা শুনলেন, প্রথমে একটুখানি অন্যরকম একটা এনার্জি নিয়ে কথোপকথন হয়েছিল, তারপর একটা মানে মানে স্যাড হতে হতে ঠিক হয়ে গেল একটা ব্যাপারটা। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আর কিছু বলার নেই। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের আবারও এসছেন সারথী মাতা, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংসুক সেন। নমস্কার আপনাদেরকে। নমস্কার। নমস্কার, নমস্কার।